ঠিক ডিসিশন ভালো লাইফ তৈরি করে, ভুল ডিসিশন ভালো গল্প। হ্যাঁ একদম। আমার মহিলাকে ভালো লাগবে না পুরুষকে ভালো লাগবে সেটাও তোমার ডিসিশন। প্রেম তো আমার সবসময় নেই, এখনো প্রেম ছাড়া তো আমি থাকতেই পারি না। আমি ওই কি পেয়েছি কি পাইনি তার হিসাব মেলাতে মনোমর নয় রাজি। আজকে 38 বছর ধরে টিকে আছি, সেটাও তো কম কথা নয়। সব থেকে বেশি মন খারাপ হয় আমার নিজেকে নিয়ে। আওয়াজটা তুলে যেতেই হবে, আজকে আমরা তার ফল না পাই, আমার পরবর্তী প্রজন্ম পাবে। সহজ কথার আজকের পর্ব আমার আপনাদের সামনে আনতে একটা ভিতর থেকে আনন্দ হচ্ছে। ভিতর থেকে আনন্দ হচ্ছে তার কারণ পেশাদার পৃথিবীতে খুব বেশি সংখ্যক মানুষের সম্বন্ধে আপনি বলতে পারেন না যে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু আজকে যেই যিনি আছেন তাকে আমি ভালোবাসি, একদম ভালোবাসি কথাটাই সত্যি। আমি তাকে কখনো কোনোদিন কারোর নিন্দের মধ্যে দেখিনি, কারোর খারাপ আলোচনার মধ্যে দেখিনি, কোনো কুৎসার মধ্যে দেখিনি। তাকে পেয়েছি গানে, তাকে পেয়েছি কোনো ভালো কবিতার কাছে নতজানু হতে, তাকে দেখতে পেয়েছি কখনো একটা ভালো আকার সামনে চোখের জল ফেলতে। নিজের জীবনটাকে নিজের সুরে, নিজের মতন, নিজের আকায় গুছিয়ে নিতে পারা একটা আশ্চর্য মানুষ, যে অন্যদের নিয়ে ভাবে না, অন্যদের খারাপ নিয়ে তো ভাবেই না। আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, আমার দিদি, আমার বন্ধু এবং আমার প্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর সাথে। নমস্কার বাবা, তুই শুরুতেই এত কথা বলে ফেললি, এরপর এই কথাগুলো বললে তো একটু দায়িত্ব বেড়ে যায়। ইন্ট্রোডাকশনে যদি এই কথাগুলো বলিস তখন একটা ভালো তো লাগে অবশ্যই, তবে হ্যাঁ যে কথাগুলো বলেছি সেটাই সেইভাবেই মানুষের কাছে থেকে যেতে চাই। মানুষ মনে রাখুক আমাকে কত বড় অভিনেত্রী কি কত খারাপ অভিনেত্রী, তার থেকে মানুষটা আমি কেমন সেইভাবেই মানুষ মনে রাখুক, এটাই আমি চাই। মানে সবার প্রথম, তারপর তো কাজের জায়গা। যাই হোক, ভাল লাগলো। যখন টেলিকাস্ট হবে তখন, মানে যখন স্ট্রিমিং হবে, আমরা পুরোনো পৃথিবীর লোক টেলিকাস্ট বেরিয়ে যায়, যখন স্ট্রিমিং হবে তখন ব্যাপারটা সম্প্রতি থাকবে না, কিন্তু এখন যখন আমরা আলোচনা করছি তখন সম্প্রতি বিপ্লব জেঠুর মৃত্যুবার্ষিকী গেল। আমরা যারা থিয়েটারের উৎসুক ছাত্র, যারা থিয়েটার নিয়ে বড় হয়েছি, তারা জানি বিপ্লব কেতন চক্রবর্তীকে। তারা এটাও জানি যে তোমার মায়ের একটা মঞ্চে বিশাল ভূমিকা আছে, সেটা অভিনয় নয়, নাচে। তো এই পুরো বড় হওয়াটা একটু যদি তুমি বলো, পুরো নিশ্চয়ই অনেকগুলো মানুষের মধ্যে বড় হয়েছে। হ্যাঁ, আমাদের একটা বিশাল পরিবার হাওড়া শিবপুরে, সেখানে আমাদের ঠাকুরদা, তারা 7 ভাই, তাদের পুরো পরিবার, তাদের জেনারেশন, বাবাদের জেনারেশন, আমাদের জেনারেশনের ভাই বোনেরা মিলে একটা বেশ বড় একান্নবর্তী পরিবার ছিল। তারপর তো আস্তে আস্তে যখন মানে জন্মেছি সেই পরিবারে, আর সেই পরিবারে সবাই গানের মানুষ। কিছু কিছু জন তার মধ্যে অভিনয়ে এসছেন, কিন্তু তোমাদের কারো উচ্চারণে তো কিছু ঝামেলা ছিল না? বিপ্লব বাবু না হয় অভিনয় শিখেছেন তাই তোমরা ওইটাতে পড়োনি, কিন্তু বিপ্লব বাবুরও তো ছিল না। না, সেটা হয়তো ওই ছোটবেলা থেকেই কবিতা পড়া, নাটক করা সব শুরুতে ছিল কিনা তা তো জানি না, কিন্তু হাওড়ার মানুষের তো একটা সমস্যা আছেই, ডেড্ডা এখনো মানে আমার যে আত্মীয় স্বজনরা আছেন একটু বলার প্রবণতা, এগুলো আছে। কিন্তু আমরা আসলে ছোটবেলা থেকেই ওই এমন ভাবে বড় হয়েছি যে উচ্চারণ, মানে গান গাওয়া, কবিতা পড়া, তার মধ্যে ওটা একটা কিরকম ভেতরে ঢুকে গেছে, ওটা আমি আলাদা করে। আর অনেক ছোট বয়সেই, মানে আমার যখন ধর 8 বছর 10 বছর বয়স, তখনই আমি কলকাতায় চলে এসেছি, আমার বোনেরা তখন আরেকটু ছোট। তো ছোটবেলা থেকেই এইসবের মধ্যে বড় হয়েছি বলেই বোধহয়। আর যখন ঠিক করেছি যে অভিনয়টা করতে হবে, অভিনয়টা পেশা করব, তখন তো উচ্চারণের প্রতি আলাদা একটা মনোযোগ দিতেই হয়েছে। তো যাই হোক, এরকম একটা পরিবারে বড় হয়েছি, সবাই গান বাজনা করেন। আমার ঠাকুরদা নিজে হাওড়ার স্কুল রামকৃষ্ণ শিক্ষালয় তার হেডমাস্টার মশাই ছিলেন। তিনি একটা সময় স্বাধীনতা সংগ্রামে বেশ অ্যাক্টিভ পার্টিসিপেট করেছিলেন। স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন, আর যাত্রায় বিবেকের গান গাইতেন, অসাধারণ গলা ছিল। কৃষ্ণচন্দ্র দের কাছে গান শিখেছিলেন। হ্যাঁ, তো সেই আর কি। আর মানে সকলের মধ্যে সুরটা একটা কিরকম যেন রক্তেই আছে। আমার বাকি দাদুরা, মানে ঠাকুরদার আরো ভাইরা, তাদের ছেলেরা মেয়েরা, ওইটা না একটা অদ্ভুত ভাবে
আমাদের পরিবারের সকলের মধ্যেই আর কি বেশিরভাগ মানুষের আর কি আর কিছু থাক না থাক সুরটা আছে। আমাদের ছোটবেলায় মানে যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হতো বা কিছু, তো ওই গান বাজনার আসর ওটাই ছিল হচ্ছে মেন, আড্ডা মারা আর তার সঙ্গে হচ্ছে গান। তো সেটা তো এখনো চালিয়ে যাচ্ছি, মানে গান ছাড়া কোনো আড্ডা এখনো মনে হয় না আমার সম্পূর্ণ হয়। তো এইভাবে তো জন্মেছিলাম। এবং অনেকে জিজ্ঞেস করেন কিভাবে অভিনয় এলে, আসলে এত ছোটবেলা থেকেই মানে যেরকম স্কুল যেতেই হবে, চান করতেই হবে, খেতেই হবে, ওরকমই মনে হতো যে পড়াশোনা করতেই হবে, ওরকম মনে হতো অভিনয়টা আমাদের করতেই হয়। তো ছোট্ট থেকে একদম বাবাকে দেখছি তোমার কি আমার উৎপল দত্তের সাথেই শুরু? না না, আমার শুরুটা মানে থিয়েটারের শুরুটা অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে, তখন আমার 6 বছর বয়স। ব্রেক্সটের গুড ওম্যান অফ শেডসওয়ান বলে যে নাটকটা, তার নান্দিকার করতো ভালো ভালো মানুষ, মানুষের ভালো মানুষ, আর চেতনা করতো ভালো মানুষের পালা। পালা। তো ভালো অনেক ভালো মানুষের মানুষ। পালায় প্রথম একটা ছোট ছেলের চরিত্র ছিল, সেটা লাল করতো আগে, মানে সুমন। ও যখন একটু বড় হয়ে গেল, ওর জামা কাপড় পরে আমি ছেলের পাঠ করতাম। ওই আচ্ছা। প্রথম আমার 79-এ প্রথম একাডেমি স্টেজে ওঠা, তখনই একটা ভাবলেই কিরম লাগতো যে, তখন তো অত বুঝতাম না, কিন্তু ওই স্টেজেই সৌম্যমিত্র, ওই স্টেজেই অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ওই স্টেজে উৎপল দত্ত অভিনয় করেন, হ্যাঁ করেছেন। সেই স্টেজে আমি একটা কিরকম একটা না বুঝতেও পারিনি তখন কি করছি, তো সেই একাডেমি স্টেজে অভিনয় দিয়েই আমার অভিনয় জীবনের শুরু। তো এইভাবে তো আর একটা বাড়ির তো একটা সাহিত্য চর্চা, কবিতা চর্চা, গানের চর্চা, সেটা একটা ছিলই, তো তার মধ্যেই বড় হয়েছি। আর বাবা তখন মানে একদম ফুল ফর্মে চাকরি করছেন আর থিয়েটার করছেন, কারণ অরুণ জেঠু তো আমাদের হাওড়ারই লোক, এবং আমার বাবা মার প্রেম হয়েছিল অরুণ জেঠুর কোচিং, অরুণ জেঠু বাংলা পড়াতেন। তো সে বহু বহু দিনের অ্যাসোসিয়েশন, তো সেইভাবেই বড় হয়েছি। আর থিয়েটারে আসা, অভিনয়ে আসা প্রথম যদি বলতে চাস তাহলে এটাই প্রথম, চেতনার ভালো মানুষের পালায় অভিনয় করা দিয়ে। তোমাদের আমি যখন দেবরাজের সাথে গানের বিষয়ে কথা বলছিলাম, দেবরাজ বলছিল ওদের বাড়িতে গানটা এসেছে কীর্তনের হাত ধরে। ওদের তোমাদের বাড়িতে কোনো ধার্মিক অ্যাসোসিয়েশন ছিল গানের? ধার্মিক অ্যাসোসিয়েশন মানে কীর্তন ছিল না, কিন্তু আমার এক মানে ঠাকুরদার এক ভাই, আমরা নতুন দাদু বলতাম, তার একটা নিজস্ব স্ক্রিপ্ট ছিল, যেটা আমরা মহালয়া শুনি, চণ্ডীপাঠ। উনি একটা নিজের একটা স্ক্রিপ্ট ছিল, সেটা প্রায় 2-2.5 ঘন্টা ধরে আহ, আমাদের বাড়ির প্রত্যেকে মিলে পারফর্ম করতাম, এবং কলস করতে যেতাম। ধর হাওড়া যে বাড়িতে অনেক তো বাড়ির পুজো হয়, তো সেই বাড়ির পুজো থেকে আমাদের ডাক আসতো, আমরা ভোরবেলা সবাই মিলে যেতাম, এবং ওই 2-2.5 পুরোটাই হচ্ছে মানে লেখাটা পাঠ করতেন আমার দাদু, নতুন দাদু, এবং গান গাইতেন সমস্ত বাড়ির লোকেরা, মানে বাবা গাইতেন, আমার কাকারা, পিসি, আমি আমার জেনারেশনে আমি একটু বড়, আমি গাইতাম। এবং কিছু আমাদের বাড়িতে যাদের বিয়ে হয়েছিল, কিছু কাকিমা, তারাও ভালো গান গাইতেন। তো ওই পুরো ফ্যামিলির, পরিবারের সবাই মিলে আমরা চণ্ডীপাঠ করতাম। ওই মহালয়ার দিন থেকে শুরু হতো, আর পঞ্চমীর দিন সকাল অবধি প্রত্যেক ভোরেই প্রায় আমাদের কারুর না কারুর বাড়িতে গাইতে যেতে হতো। তো এটাকে যদি ধার্মিক অ্যাসোসিয়েশন বলিস, মানে অবশ্যই মানে হ্যাঁ, তো সেটা তো ছিলই। তো 10 বছর বয়সে মোটামুটি একটা বন্ধুবৃত্ত তৈরি হয়ে যায়, আত্মীয় স্বজনদের সাথে একান্নবর্তী পরিবারে থাকার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। সেখান থেকে যখন কলকাতায় এলে অ্যাডজাস্টমেন্টটা কেমন ছিল? সেটা খুবই ছোট বয়সে, তো অত ওই বয়সে অত বুঝতে পারিনি, তবে এটাও বুঝতে পারি যে সত্যি ওই সময় কলকাতায় চলে এসেছিলাম বলে একটা কি বলবো, একটা অন্য দিক, অন্য জগৎ খুলে গিয়েছিল, মেলামেশার জগৎ, ভালো স্কুলিং, সব থেকে বড় কথা যে একটা আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়েছি। স্কুল এমন ভাবে ছোটবেলা থেকে তৈরি করে দিয়েছে না, ভীষণই মানে কালচারালি খুব এলিট একটা স্কুল, ভীষণ মানে খুব পড়াশোনার চাপ, বাংলা মিডিয়াম, কিন্তু পড়াশোনার খুব চাপ ছিল তা নয়, কিন্তু ভীষণ সংস্কৃতি মনস্ক টিচাররাও ছিলেন। এই যে উচ্চারণের কথা বলছিস, ম্যানার্স এর কথা, এগুলো সব কিন্তু স্কুলে ওই ছোটবেলাতেই শেখা। তো হ্যাঁ, একটু তো খারাপ লেগেছিল, কিন্তু সেটা না আজ আর মনে নেই, এতটাই ছোট ছিলাম। আর আমার আর 2 বোন, টুম্পা ঝুম্পা আরোই ছোট ছিল, ওদের বোধহয় অতটাও স্মৃতিতে নেই। 84 সালে আমরা হাওড়া থেকে কলকাতায় চলে এসেছিলাম, এসে নতুন স্কুলে ভর্তি হলাম। এটা বাবা করেছিলেন যে ওইটুকু জায়গার মধ্যে আবদ্ধ থাকতে চাননি, যে আরেকটু, আমরা তো সবসময় চাই না আরেকটু বেটার, আরেকটু ভালোভাবে থাকবো। আর দৈনন্দিন থিয়েটার করাও ঝামেলা হয়ে যাচ্ছিল, সেকেন্ড হুগলি ব্রিজও ছিল না, ওই সেই ফেরি পেরিয়ে আসতে হতো, এই করতো। তো সেটা বাবার ডিসিশন ছিল, এবং সেটা আমার তো মনে হয় ভালোই হয়েছে।
ওই সময় বেরিয়ে আসাটা। জানি এটা তোমার ইন্টারভিউ, তাও বিপ্লব কেতন চক্রবর্তীকে তো আমি আর পাবো না আমার হাতের কাছে, তাই জানতে চাওয়া, হাওড়া থেকে উনি থিয়েটারটা কোথা থেকে ইমবাইব করলেন? ওই কি যাত্রার? না, সেটা তো একটা ছোটবেলায় ছিল, যেহেতু আমার ঠাকুরদা যাত্রায় বিবেকের গান গাইতেন, অসাধারণ গলা ছিল, তো সেই ছোটবেলা থেকেই। আর বাবারও ওই সুরটা তো বাবা নিয়েই জন্মেছিলেন, আলাদা করে কোনোদিন চর্চা করেন না, বাবা করেছেন না আমি করেছি। তো ওটা একটা কিরকম গলাতে ছিল, মনে ছিল, রক্তে ছিল সুর। তো বাবাও ছোটবেলায় না ভীষণ ওই পাড়ার নাটক, স্কুলে তখন না পাড়ার নাটক, পুজোর সময় নাটক, এইগুলোর খুব চল ছিল তখন। তো এত আমাদের কাছে এন্টারটেনমেন্টের আর কোনো দিক ছিল না। তো বাবা সেই সময় ওই ছোটবেলাতেই নাটক লিখতেন, ডিরেকশন দিতেন, নিজে অভিনয় একটা ন্যাক ছিলই। তারপরে তো অরুণ জেঠুর সঙ্গে, অরুণ জেঠু আমাদের পাশের বাড়িতেই থাকতেন, সামনের পাড়াতে। তো অরুণ জেঠু যখন 72 কি সালে পাড়া রে বাবা, বাবা এ পাড়ায় ঢুকতে নেই। অরুণ জেঠু যখন চেতনা করবেন ঠিক করলেন, তখন বাবাকে দেখে মনে হয়েছিল, বাবা তো পড়তো তার আগে অরুণ জেঠুর কাছে, তো মনে হয়েছিল যে বিপ্লবকে দিয়ে, তখনই মানিক সংবাদের মতো, উফ বাবা, আমার জীবনে দেখা মানে বড় হয়ে ওঠা শ্রেষ্ঠ নাটকগুলোর মধ্যে একটা মানিক সংবাদ এবং জগন্নাথ। তো এবং অরুণ জেঠুর মতো মানুষের সান্নিধ্য পাওয়া ওই রকম, সেটা মানে কি বলবো, কালচারালি বল, পলিটিক্যালি বল, আহ সংস্কৃতির দিক থেকে, মানে সব আবার দিক থেকে অনেকেই বলে যে অরুণ বাবুর মতন ভালো অভিনয়ের শিক্ষক বোধহয় খুব কম আছেন। এটা আমি খুব ছোটবেলাতেই একবারই তো ওর সঙ্গে কাজ করেছিলাম, আমি সেভাবে খুব শিক্ষক হিসেবে ওকে পাইনি, সেটা বাবা থাকলে হয়তো বলতে পারতাম। তবে হ্যাঁ, বাবা আজকে যতটা যা শিখেছেন, নিজের আহ নিজের যেটুকু ক্ষমতা ছিল সেটা সেটা তো বের করে আনতে পেরেছিলেন। অরুণ জেঠুই প্রথম বুঝতে পেরেছিলেন যে একে দিয়ে হবে। তারপরে তো মারিচ সংবাদ তোমরা বুঝতে পারছিলে ইতিহাস ঘটেছে? সেটা ছোটবেলায় বুঝতে পারিনি রে। এটা না, এটা একটা খুব মজার গল্প। এটা আমি আর বাবুয়া যখন, মানে সোহিনী যখনই দেখা হয় কথা বলি, তখন বাবু আর আমি মোটামুটি সমবয়সী, 1-2 বছরের ছোট বড়। আমাদের ছোটবেলায় কি হতো, ছুটির দিন হয়তো মা কোনো কাজে ব্যস্ত, বা মায়ের তখন ক্যালকাটা কোয়ারের নাচের কোনো প্রোগ্রাম আছে, মা 2 মেয়েকে নিয়ে গেলেন, বাবার দায়িত্ব পড়লো যে আজকে সারাদিন তুমি যাই করো, বড় মেয়ে তোমার মানে তোমার দায়িত্বে। তো এইরকম অনেকগুলো দিন হয়েছে, ছুটি নেই, মানে ছুটি, স্কুল নেই, বাবার সঙ্গে একাডেমি চলে এসেছিস, কি বাবার একটা নাটক করছেন, তার রিহার্সাল। তখন কি নাটক তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিটজ বেনেভিটস এর গ্যালিলেও, তাতে শম্ভুবাবু অভিনয় করছেন। তাতে কলকাতা শহরের সমস্ত দিকপাল অভিনয়, কে ছিলেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। তুমি সুন্দর শম্ভুবাবুর মহল্লা দেখেছো? হ্যাঁ, মহল্লা দেখেছি, মানে ভীষণ বোর হচ্ছি, মানে তখন তো গ্যালিলিও বোঝার বয়স হয়নি আমার। আমি আর বাবুয়া একাডেমির বাইরে, মানে ও সাথীদি রুদ্রদার সঙ্গে গেছে হাত ধরে, আমিও গেছি। ভেতরে ওই রকম একটা নাটক, ফ্রিটজ বেনেভিট জার্মান ডিরেক্টর এসছেন, তৈরি হচ্ছে, আর আমাদের এত বোর লাগছে, আমরা বাইরের ওই তখন ফোয়ারাটা ছিল, চলতো আর কি, ওখানে খেলে বেড়াচ্ছি, বুঝতেই পারিনি যে ওখানে একটা ইতিহাস তৈরি হচ্ছে। তো এইভাবে, হ্যাঁ, তো সেটাই বলছি, তো এই বড় হওয়াটা এরকম ছিল। পরে যখন ভেবেছি বা বুঝেছি যে এইরকম একটা জিনিসেরও সাক্ষী ছোটবেলায় থাকতে পেরেছিলাম, সেইগুলো খুব স্বাভাবিকভাবেই হয়ে গেছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে হলেও তুমি অভিনয় করতে থেকেছো, মানে আমি অন্য মাধ্যমের কথা বলছি, থিয়েটারের কথা বলছি না, ক্যামেরার কথা বলছি। অভিনয় করতে থেকেছো, আবার ছাড়তে ছাড়তেও গেছো, মানে ফুল ফ্লেজে অ্যাক্টিংটা তোমার আসতে দেরি হলো কেন? তার কারণ হচ্ছে, আমি যখন, আমার যখন ধর একটা মেয়ের পড়াশোনা শেষ হয়, তারপরে সে পরবর্তী জীবনে কি জীবিকা ঠিক করবে, যখন সেই সময়টা আসে, ওই সময় যেরকম বাবাকে দেখেছি যে একটা চাকরি করতে হবে, কারণ টাকা পয়সা রোজগারটা করতেই হবে, একটা নিয়মিত টাকা পয়সা রোজগার। আর থিয়েটার করে তো পয়সা কোনোদিন পাবো সে তো মানে ভাবতেই পারতাম না তখন। কাজে একটা নাটক, একটা চাকরি করব, তার সঙ্গে থিয়েটারটা করব, এটাই ছিল, মানে ভেবেছিলাম এটাই হয়তো জীবন। তারপর যখন টেলিভিশন এলো, যখন স্কুলে পড়ি, আর একটু বেশি ক্লাস 8-এ পড়ি, তখন টেলিভিশন, মানে দূরদর্শনে সিরিয়াল এলো, এবং যোছন জেঠু, যোছন দস্তিদার, তাকে পায়োনিয়ার অফ বেঙ্গলি টেলিভিশন সিরিয়াল বলা হয়, মানে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। যোছন জেঠুর সিরিয়ালে বাবা কাজ করতেন। তখন যোছন জেঠু আমাদের বললেন যে বিপ্লব, খুব মজা করে বলতেন, তো কোন মেয়েটা আজকে স্কুলে যায়নি, তাকে নিয়ে একটা রোল বেরিয়েছে, করতে হবে। তো এরকম ভাবে টেলিভিশনে শুরু। এবং আমার প্রথম কাজ হচ্ছে সেই সময়, সুনীল গাঙ্গুলির সেই সময়, সেটা যখন টেলিভাইজড হয়েছিল যোছন দস্তিদারের ডিরেকশনে, সেটাই আমার প্রথম কাজ। আমার
প্রথম হিরো হচ্ছে অরিন্দম গাঙ্গুলি। অরিন্দম দা আমার প্রথম হিরো। তখন তুমি কয়টুকুনি? ক্লাস 8-এ পড়ি। ভীষণ মানে ভয় ভয় বাবার সঙ্গে, তখন না খালি গায়ে ব্লাউজ পরতো, তো ওই সময় তো ভীষণ, তখন সবে বড় হচ্ছি, ভীষণ লজ্জা পেতাম। যাই হোক কোনো রকমে গিয়ে প্রথম দিনই সিন হচ্ছে অরিন্দমদার বুকে আমি শুয়ে, সুধাই তোমায় সুধাময়ী বলে অরিন্দমদা গান গাইছে আর আদর করছে। আমি মানে ভাবছি আমি শটটা কি করে দেব, সামনে বাবা, বাবার সঙ্গে তো গেছি, মানে আমি মুকুদিকে বলছি মুকুদি অসম্ভব, বাবাকে সরাও, নাহলে আমি শট দিতে পারছি না। আর তার উপরে হচ্ছে কার বুকে পড়ছি না, অরিন্দম গাঙ্গুলি। অরিন্দম গাঙ্গুলি তো ছোট থেকে দেখেছি সিনেমায়, হ্যাঁ, তো সেই একটা খুব অস্বস্তি প্রথম দিকে ছিল। এখনো যখন অরিন্দমদার সঙ্গে কাজ করি এইসব নিয়ে গল্প হয়। তো সেই দিক থেকে প্রথম সিরিয়াল আমার সেই সময় জোছন দস্তিদারের ডিরেকশনে। আর তারপর তো আস্তে আস্তে, তখন তো মেগা সিরিয়াল ছিল না, তখন উইকলি। হ্যাঁ উইকলি সিরিয়াল। পড়াশোনা শেষ করে বাবা বলেন এবার তো চাকরি করতে হবে, তো ঠিক একটা খুঁজে পেতে একটা কোর্সে ভর্তি করে দিলেন, যেটা ইন্স্যুরেন্স নিয়ে পড়াশোনা করলে আমি ইন্স্যুরেন্সে চাকরি পাবো। সেটা পরীক্ষাটা খুব ভালোভাবে পাশ করতে হবে, সেটা পাশও করলাম, ন্যাশনাল ইন্স্যুরেন্সে চাকরিও পেয়ে গেলাম। এবার ওই 11 বছর চাকরি করতে করতে তখন থিয়েটার তো করেইছি নিয়মিত, ওই টুকটাক টেলিভিশনের কাজ করতাম। তারপরে যখন এই মেগা সিরিয়াল বস্তুটা এলো, মেগা সিরিয়াল তো তোর অনেকটা সময় নিয়ে নেয়, তখন আর চাকরি করে মেগা, তাও আমি অনেক বছর করেছি। 2002-তে আমার প্রথম মেগা আস্থা, আমি 2007-এ চাকরি ছেড়েছি। তো এতগুলো বছর চাকরির সঙ্গেই ম্যানেজ করে করে করেছেন। তারপর ও, তার মানে তোমার প্রথম মেগার ছেলে আমি? হ্যাঁ, প্রথম মেগার ছেলে তুই। আমি আস্তে আস্তে বিদীপ্তদির ছেলে করেছিলাম। হ্যাঁ, আর মেয়ে প্রিয়াঙ্কা। মেয়ে প্রিয়াঙ্কা। ছি 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 ছি। মানে তুই কত ছোট ছিল, তোকে তখনই দেখে আমার খুব ভালো লাগতো, কি ব্রাইট একটা ছেলে। আমরা খুব মজা খুব করতাম মজা করতাম তোমার সাথে থাকা, মানে মেকআপ রুমে এত ভালো ভাবে থাকা যায়, এত ভালো আলোচনার মধ্যে আসলে থাকা ওই যায়। আমি এখনো চেষ্টা করি, মানে আমি না কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম পরনিন্দা পরচর্চা, মানে সেগুলো করে সময়, মানে এই তো কটা দিনের জন্য পৃথিবীতে এসছি, যতটা ভালো করে কাটানো যায় সেটাই তো থেকে যাবে। আনন্দে থাকো, আনন্দে থাকাটাও, নিজে ভালো থাকাটাও কিন্তু একটা ব্যাপার, মানে নিজেকে ভালো থাকতে জানতে হয়, সেটা আমার ধারণা। আমি খুব, দেখ, ভেতরে অনেক রকম ব্যথা, অনেক না পাওয়া, অনেক কিছু, সেটা প্রত্যেক মানুষ, আর একজন শিল্পীর তো থাকবেই, সেগুলো আছে, কিন্তু সেগুলো নিয়ে কোনোদিন আমি খুব একটা বাইরে প্রকাশ করিনি। সেটা আমার জেদ বাড়িয়েছে যে আমি আরো বেটার, প্রতিদিন আমি এখনো নিজেকে অভিনেত্রী বলতে আমি মানে দ্বিধা বোধ করি। আমি এখনো বলি আমি একজন অ্যাক্টিং প্র্যাকটিশনার। এখন আমি এখন আমি অভিনেত্রী হইনি, এখনো অনেক কিছু করা বাকি আছে। তো এইভাবেই এখনো শিখে চলেছি। হ্যাঁ, কিন্তু সেই প্র্যাকটিস তো তুমি যেটা বলছো সেটা, সেই কথাটা তো সত্যি, কিন্তু তার উল্টো দিকে দাঁড়িয়ে যখন তুমি দেখো যে যে প্র্যাকটিশনার নয় সেও নিজেকে অভিনেতা বা অভিনেত্রী বলে দাবি করছে, তখন তোমার মনে হয় না আমার বিনয়টা অকারণ হয়ে যাচ্ছে? আহ না, সেটা মনে হয় না আমার। আমার মনে হয় যে আজকে 38 বছর ধরে টিকে আছি একটা জায়গায়, সেটাও তো কম কথা নয়। অনেককেই তো চোখের সামনে দেখলাম। আমার মনে হয় আমার এই বিনয়, আমার এই ভদ্রতা এবং আমার এই যে কোয়েস্ট, সারাক্ষণ আমাকে সবকিছু জানতে হবে, এইটাই আমাকে এখনো খুব ইয়াং রেখেছে। বয়স তো অনেক হয়েছে, ঘাটে ঘাটে বয়স তো কম হয়নি। তো এটাই আমাকে এখনো, আর আমি ভীষণ ইয়াংদের সঙ্গে, রাদার আমি বলবো যে শুটিং এ, আজকাল মেগা সিরিয়ালের শুটিং আমার বাচ্চাদের সঙ্গেই বন্ধুত্ব বেশি হয়। ওদের থেকেও অনেক কিছু জানার আছে, ওদের থেকেও অনেক কিছু শেখার আছে, আবার ওদেরকে শেখানোরও অনেক কিছু আছে। তো আমি সেই রকম খুব জুনিয়র পাইনি যারা খুব অবাধ্য বা যাদের থেকে আমি অপমানিত হয়েছি, এটা আমার এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি। তার কারণ তুমিও সেরকম একজন সিনিয়র। হ্যাঁ, এটা এটা সবাই দুমুখী, জানো তো। সিনিয়র যদি টেটিয়া হয় তখন জুনিয়রও কিছু করার থাকে না উত্তর দেওয়া ছাড়া। তোমাকে দুটো প্রশ্ন একসাথেই করা। এক হচ্ছে, এটা আমি তোমাকে ব্যক্তিগত চিনি বলে এটা আমার একটা আন্দাজ থেকে প্রশ্ন, তুমি জীবনে ঠিক ডিসিশন বেশি নিয়েছো না ভুল? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর একটা কথা হচ্ছে যে ঠিক ডিসিশন ভালো লাইফ তৈরি করে, ভুল ডিসিশন ভালো গল্প। হ্যাঁ, এবার তুমি বলো।
ব্যাপারটা হচ্ছে যখন যেটা ডিসিশন নিয়েছি সেটা তো ঠিক মনে হয়েছে বলেই নিয়েছি, তখন তো আর ভুল ডিসিশন নিচ্ছি ভেবে নিইনি, তখন তো ঠিক মনে করেই নিয়েছি। কিন্তু পরের দিকে তার জন্য জীবনের দেখ অনেক কিছু হয়েছে, অনেক ক্ষতিও হয়েছে, অনেক কিছু ছাড়তে হয়েছে, বাট পেয়েছিও অনেক বেশি। আমি ওই কি পেয়েছি কি পাইনি তার হিসাব গীতা মেলাতে দত্ত। মনোমর নহে রাজি। কি পেয়েছি সেটাকেই মনে করে রাখতে চাই। সবই জীবনে বিয়ে করেছি, বিয়ে ভেঙেছি, আবার বিয়ে করেছি, মানে সংসারের জন্য। এটাও তো ঘটনা, আমি খুব ক্যারিয়ারিস্ট, মানে আমার যখন 20-22 বছর বয়স ছিল আমি শুধুই নিজের কি করে ক্যারিয়ার করব সেটার দিকেই নজর দিতে পারতাম, কিন্তু আমার ওই সংসার করতেও ভালো লেগেছে। প্রেম তো আমার সবসময় নেই, এখনো প্রেম ছাড়া তো আমি থাকতেই পারি না, ছেড়ে দে। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সংসার, এইগুলোও আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এলিমেন্টস। মানে শুধুই শুধুই দৌড়ে গেলাম, না শুধুই পয়সার পেছনে আর কেরিয়ারের পেছনে দৌড়ে গেলাম, একটু স্থিত একটা মনের ছবি একদম দেখলাম, একদম একটু মোমাই গিয়ে দাঁড়ালাম একদম নিউ ইয়র্কে। একদম। আমি তো, আমাদের এক বন্ধু সরঞ্জিত, ও আমাকে বলেছিল, আমরা যখন ইউরোপ বেড়াতে গেছিলাম, আমি বিরসা, লেখক সরঞ্জিৎ হ্যাঁ চক্রবর্তী। লেখক, আমি বিরসা সরঞ্জিত গিয়েছিলাম, তো যখন আমরা ওই অভের সুরওয়াজ বলে একটা গ্রাম আছে যেখানে ভ্যানগগ, আমি একজন ভ্যানগগ এনথুসিয়াস্ট, মানে বলতে পারিস প্রচন্ড, মানে যা যা ভ্যানগগ নিয়ে যা যা সম্ভাব্য যা যা লিটারেচার। বইপত্র আছে যা আছে সবই আমি, মানে ভীষণ ওই মানুষটার কাজ এবং মানুষটা আমাকে ভীষণ ভাবে টানে। তো আমরা গিয়েছিলাম প্যারিস থেকে কিছুটা দূরে সেই গ্রামে, যে গ্রামে উনি 3 মাস ছিলেন, জীবনের শেষ 3 মাস, এবং যেখানে উনি মারা যান। যে সরাইখানাটায় ছিলেন, সেই সরাইখানার ওপরে যখন উঠেছি, ওরা ওরা তো ভীষণ সুন্দর রাখতে জানে। তো যখন উঠে দাঁড়িয়ে আমি ঘরটায় দেখছি, ওইটুকু একটা ঘর, একটা খাট পাতার মতো জায়গা, সামনে একটা ক্যানভাস রাখার মতো জায়গা, ওপরে একটা ওই স্কাইলাইট, আর কিছু, মানে ওখানে যে একটা মানুষ থেকে ওরকম সৃষ্টি করতে পারে, কত কষ্ট করে থেকেছেন। এবং সেই সময় তো জানি মনের কি অবস্থা ছিল। আমি ওই ঘরটায় ঢুকে দাঁড়িয়ে, আমাকে সরঞ্জিত বলল যে, সমাধি, আমি একটা সময় দেখলাম তুমি অঝরে কেঁদে যাচ্ছ দাঁড়িয়ে। মানে আমি তো ওই লোকটাকে কোনোদিন দেখিনি, আমার সঙ্গে না তার দেখা হওয়ার কোনো চান্স ছিল না, তাকে যেটুকু চিনেছি তার কাজের মধ্যে দিয়ে। তো এইটা আমার কাছে অনেক বেশি কি বল মূল্যবান মুহূর্ত, যে আমি ফিল করলাম ওই সময় দাঁড়িয়ে ওই শিল্পীর, যাকে আমি ভালোবাসি, যার কাজ আমাকে ভাবায়, তো তার ওই অস্তিত্বটা আমার মনে হলো আমি ফিল করলাম। তো সেইটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত দেন ওই সব সময় টাকার পেছনে দৌড়ে বেড়ানো আর করলাম। তুমি কি বলবে আবার অরণ্যে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট তোমার নিশ্চয়ই, কেরিয়ারে? ভীষণ ভাবে। আবার অরণ্যে যখন গৌতম দা করেছিলেন, সেই সময় আমরা যারা তাতে মানে অভিনয় করেছিলাম, তাদের প্রত্যেকের বন্ধুত্ব আজও অটুট রয়েছে। সবাই অন্যদিকে হয়তো ছিটকে যেতে পারে, আজকে যিশু অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অপু এত ভালো ভালো কাজ করছে, রনি, আমি, চৈতি এবং টাবু। টাবুর সঙ্গে বন্ধুত্বটা ওই তো টিকিয়ে রেখেছে। মানে ও যখন যখন আবার অরণ্যে করি, তখন আমরা কে সব আবার অরণ্যে আমার দ্বিতীয় ছবি 2002-এ। ও তো তখন বোম্বের বলিউডের বিশাল বিশাল স্টার। তখন ও আমাদের সঙ্গে যখন শুটিং চলছে, তখন বিরাসাত হয়ে গেছে, সব হয়ে গেছে। হ্যাঁ, মীনাক্ষী। মীনাক্ষী। তো ও যে কিভাবে আমাদের সঙ্গে মিশে গেল, এবং আজও বন্ধুত্ব, সবসময় বলে যে আমি যেখানে যাই করি না কেন, কলকাতায় ওর প্রচন্ড কলকাতার প্রতি টান। তো এবং আমাদের সঙ্গে যেভাবে বন্ধুত্ব ওর হয়ে গেল, সেটা ও আজও টিকিয়ে রেখেছে। কিন্তু গোটা বম্বে বলে যে খামখেয়ালি, ফোন তোলে না। সে হতেই পারে, একজন শিল্পী তো হ্যাঁ, সেরকমই হবে। সে এদিকে তাকে তো একটা সাধারণ মানুষ ভাবলে কি আশ্চর্য, একজন শিল্পীর খামখেয়াল থাকবে না। কি অত্যাশ্চর্য একজন। আমি এখনো বেশ করে যা আমার করে। যে বন্ধু ডিপ্রেশনে যায় বা মন খারাপ করে যে আমি ভালো কাজ পাচ্ছি না, আমি বলি যে 90-তে দেখ, ওই ঢ্যাঙা মহিলাটা পার্ট পাচ্ছে না, অন্যরা করে বেড়াচ্ছে, একদম, এখন এই মহিলাটাকে একদম, দেখ, সেটাই তো বলছি। কাজটা সেটাই, কর ঠিক কাজটা করে, কর, নিজের ঠিক করে ক্রাফটে কাজ। মন দে। একদম নিজের ক্রাফটে মন দিয়ে, নিজের শেখার, মানে ওই সারাক্ষণ শিখে যেতে হবে, নতুন নতুন কি হচ্ছে সারা পৃথিবীতে, কোথায় কি কাজ হচ্ছে, আর আমি নিজেকে কিভাবে এনরিচ করছি, এটা তো ভীষণ ভাবে দরকার। যখন তুমি দেখো একটা মেকআপ রুম, সেখানে শ্যুটটা একদম আলাদা, যে শ্যুটটাতে তুমি একেবারেই খাপ খাওয়াতে পারছো না, কিন্তু কাজ করতে হবে, তখন কি করো? তখন আমার কানে কি বলে ওটাকে, এয়ারপড এয়ারপড থাকে, গান শুনি, হুম বই পড়ি। আমি সবার মানে বাজারের মাঝখানে বসেও আমি খুব
যেটা হ্যাঁ, খুব হ্যাঁ। কনসেন্ট্রেট করি। হুম। একদম বাজারের মাঝখানে যদি বসিয়ে দিস আমাকে, আমি ৪ পাতা খুব মন দিয়ে যেটুকু পড়েছি সেটুকু বলে দিতে পারবো কি পড়েছি, এতটাই মন দিয়ে পড়ি। কাজেই আমি আমার মনোযোগটাকে ওইভাবে কন্ট্রোল করতে পারি। চেষ্টা করি। এখন দেখ, এটা তো সারা জীবন পারিনি। এখন তো একটা জায়গা হয়েছে যে বললে সেই জায়গাটা হয়েছে যে আমি এখানে বসবো না, আমাকে একটা অন্য মেকআপ রুম দাও। সেটা তো সারা জীবন ছিল না। আজকে সেটা পারি, তো সেটা পাইও। কিন্তু চেষ্টা করি যে একটু আমি ভীষণ মানে তুমি মিশতে নেগেটিভিটি ভালোবাসো। মিশতে ভালোবাসি, কিন্তু নেগেটিভিটি থেকে ভীষণ হুম, দূরে থাকতে হুম। ভালোবাসি। মিশে যেই দেখি যে না, তখন যেভাবে হোক নিজেকে একটু সরিয়ে। কিন্তু মেলামেশার ব্যাপারে আমি তোকে একটা কথা বলি যে আ আমি কিন্তু খুব নাকচু মেলামেশার ব্যাপারে। আমি সকলের সঙ্গে সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক কাজের জায়গায়, কাজ করতে গেলে প্রফেশনালি। কিন্তু আমি খুব উন্নাসিক, মানে যার থেকে আমি কিছু দেখি যে এর সঙ্গে মিশলে আমি এনরিচড হতে পারবো না, আমি তার সঙ্গে খুব একটা সময় কাটাতে হুম, চাই না। মানে আলাদা সময়, কাজ হুম, ছাড়া বাকি সময়। এরকম বহু মানুষের সঙ্গে কিন্তু আমার অনেক জুনিয়র অনেকের সঙ্গে আলাপ হয়েছে যাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। হ্যাঁ? যে একজন ধর প্রচুর ছবি দেখে, ইনফ্যাক্ট আমি তোর কথাই বলছি, তোর সঙ্গে তুই যখন ছোট, হুম, ওই সময়ে যখন আমি দেখলাম বাবা, আর প্রথম কথা উনা তোর কথা খুব বলেছে, হুম, হুম, আনন্দী হুম, ঘোষ, হুম, হ্যাঁ? উনা বলতো যে ও করছে, ও খুব ভালো ছেলে, আমাদের হুম, বন্ধু। তারপরে তোর সঙ্গে মিশে তখন আমরা কত কিছু নিয়ে আলোচনা করতাম। বাংলা সাহিত্য, হুম, কবিতা, ওইটুকু হুম, বয়সে হুম। তুই, সিনেমা। তখন মনে হলো যে না, এর সঙ্গে আমি মিশবো। তো ওইভাবে ঠিক করে নিই যে কার সঙ্গে আমি মিশবো। কারোর আবার হয়তো ধর খেলার দিকে ন্যাক বেশি, হুম। কেউ আবার অন্য কিছু বেশি জানে। তো সেইটা মানে আমার সবসময় যার থেকে আমি এনরিচড হচ্ছি তার সঙ্গে মিশতে বেশি পছন্দ করি। বিয়ে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন তোমার কেমন লাগে? বিয়ে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন একটা সিকিউরিটি দেয়। আহ একটা সিকিউরিটি দেয়, মানে সিকিউরিটি মানে আমি বলবো যে আহ বিশেষ করে বিয়ের পর পরবর্তী প্রজন্ম যখন আসে, তাদের মানে আমাদের সামাজিক যে সমস্ত নিয়মে আমরা ধরা বাঁধা রয়েছি, সেগুলো অনেক ইজিয়ার হয়। হুম। আর কিছুই না, মানে নাথিং মাচ। বিয়ে না করেও দুজন দুজনকে ভালোবেসে সারা জীবন একসঙ্গে থেকেও কাটিয়ে দেওয়া যায়। আজকে যদি ইদা বা সমরি ওরা বলে যে মা আমি বিয়ে করব না, তুমি কি বলবে? আমি বলবো তোমার ডিসিশন, তুমি যেটা মনে করবে ঠিক সেটাই করবে, আমার এতে কিচ্ছু বলার নেই। ইচ টু হিজ ওন অর হার ওন। একদম। আচ্ছা, আমার মহিলাকে ভালো লাগবে না পুরুষকে ভালো লাগবে, সেটাও সেটা তোমার তো ডিসিশন। একদম। আজকে যখন সমরি বড় হচ্ছে বা ইদাও প্রায় লেডি খুবই হয়ে বড়, উঠেছে, হ্যাঁ, হ্যাঁ। তুমি ওদের দিকে তাকালে কি দেখতে পাও যে মানে কি বদলে গেছে যেটা তোমার মধ্যে ছিল না ওদের মধ্যে আছে? সেটা হচ্ছে ওরা অনেক বেশি আহ কি বলবো, অনেক বেশি ফোকাস নিজেরা জীবনে কি কি করবে। আমরা না একটা ভীষণ ঘাঁটা সময়ের মধ্যে বড় হয়েছি, মানে অনেক কিছু কনফিউশনের মধ্যে জীবন কেটেছে। হ্যাঁ, তো ওরা অনেক ছোটবেলা থেকেই দেখছি, সোমরিকে তো দেখেছি, ইদাকে আরো বেশি করে দেখছি, ওরা অনেক ফোকাসড, ওরা অনেক ভোকাল। এই যে আমাদের ছোটবেলায় তো মানে মলেস্টেশন কম হয়নি, ঠিক আছে? এই যে ওরা এসে বলতে পারছে যে এটা আমার সঙ্গে হয়েছে, এটা ভুল হয়েছে, এটার ব্যবস্থা করো, কি করবে। তো ওরা অনেক বেশি, সেটা হয়তো যুগের সঙ্গে, মানে ওরা তো অনেক অ্যাডভান্স। ওরা তো ওরা 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 যেই মা পেয়েছে তোমরা সেই মা পাওনি, এটাও তো হ্যাঁ, সেটাও এটাও তো হতে পারে। সত্যি। হ্যাঁ, মাকে কখনো বলেই উঠিনি, বা হুম, ভেবেছি মাকে বললে মা বলবেন যে ঠিক আছে চুপ করে, মানে ঠিক আছে এটা কাউকে বলো না, চেপে যাও, হুম, এরকমও হুম, হতে পারতো। হুম, কি হুম, হতে পারতো আমি জানি না, হুম, কারণ কোনোদিন হুম, বলিনি। আমারও জীবনে এরকম ছোটবেলায় ঘটনা ঘটেছে, কিন্তু ওরা অনেক বেশি কি বলবো, আউটার ওয়ার্ল্ডের সঙ্গে অনেক বেশি কানেক্টেড। তো ওরা যে ডিজিটাল যুগে জন্মেছে, বড় হয়েছে, তো আমার মনে হয় যে অনেক বেশি স্মার্ট, অনেক তুখোড়, অনেক কথা, যেটা যেটা এটা ঠিক, এটা ঠিক, এটা ভুল, তো এটা ভুল, এটা চাই, এটা চাই না, মানে খুব পরিষ্কার। আমাদের মধ্যে আমাদের জেনারেশনটা একটা অনেক কনফিউশন ছিল, আমরা অনেক কিছু ধর ইচ্ছে না করলেও অনেক কিছু আমাদের করতে হতো। যেমন তুমি চাকরিটা করেছো 11 বছর। হ্যাঁ, চাকরিটা করে, চাকরি তখন মানে তখন মনে হতো যে বাবা তো হয়তো ঠিকই বলেছেন, মানে তখন তো আর জানতাম না যে অভিনয়টাকে পেশা করা যাবে এভাবে। তখন তো সেভাবে টেলিভিশনেরও হুম। আহ কোনো ইয়ে ছিল না, বা সিনেমায় কোনোদিন অভিনয় করবো তো ভাবিনি। তোমাকে কেউ লঞ্চ করবারও লোক নেই। না। তো সেই কারণে তখন বাবার দিক থেকে চেয়েছেন আমার মেয়ের ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে সিকিউর হোক। হ্যাঁ, মানিটারি হুম। সিকিউরিটিটা যেন ঠিকঠাক থাকে। তো সেই রকম
হয়েছিল। তারপর চলতে চলতে দেখলাম যে না, এটা ছেড়েও মানে একদিন সময় লেগেছে ভাবতে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ন্যাশনাল ইন্স্যুরেন্স আমি চাকরি করতাম, খুবই লুক্রেটিভ একটা চাকরি। আজকে যদি আমি চাকরিটা করতাম, কোটি কোটি টাকা পেনশন মানে রিটায়ার করতাম, পেতাম, আমার একটা বেশ মোটা টাকার পেনশন আসতো প্রতি মাসে। তো সেগুলো নিয়ে তো তখন ভাবিনি। ওই যে বললাম যে যে মুহূর্তে করছি তখন ওটা মনে হয়েছিল ঠিক ডিসিশন, কিন্তু আজকে এক 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 সময় যখন কাজের এই যে অবস্থা হয়, কাজ নেই বা কোনো আমি লবিতে নেই বা কাউকে বলতে পারি না, যখন কাজ থাকে না, তখন এক এক সময় মনে হয় যে চাকরিটা ছাড়াটা ভুল হয়েছিল। সেটা কখনো কখনো মনে হয়, কিন্তু তারপর বেরিয়ে আসবে। তারপরে আবার বেরিয়ে আসে, হ্যাঁ, তারপরে আবার বেরিয়ে কারণ আসে। তোমার এই কাজটা তোমাকে এমন কিছু অভিজ্ঞতা, এমন কিছু মুহূর্ত দিয়েছে। তো বটে, একজন অভিনেতার জীবন মানে এত রঙিন, কত রকম, প্রথম কথা কত রকম চরিত্রে নিজেদের ধারণ করতে হয়, তারপর কত জায়গা, কত রকম মানুষ, তারপর একটা সিনেমা তৈরি হওয়া, কিভাবে তার একটা সেট তৈরি হচ্ছে, মানে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে কিভাবে চরিত্র তৈরি হচ্ছে, কিভাবে তাকে সাজানো হচ্ছে, কিভাবে সেট তৈরি হচ্ছে, মানে সবটাই এমন একটা মানে মানে কি বলবো, একটা অস্ট্রাক ব্যাপার আমার কাছে। তো সেটা তো সকলের এক্সপিরিয়েন্স করার সুযোগ থাকে না। এত বাইরে যাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে গিয়ে পড়া, সেটাও তো এক্সপিরিয়েন্স করাটাও আমার মনে হয় যে একজন, এটা দারুণ ব্যাপার একজন অভিনেতা বা ফিল্মের সঙ্গে যুক্ত লোক। সিনেমার সাথে জড়িয়ে থাকার কথা যদি বলি, তোমার শ্বশুর বাড়িটা পুরোটাই সিনেমার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা একটা পরিবার। হরিসাধন দাশগুপ্ত, রাজা দাশগুপ্ত, চৈতালি দাশগুপ্ত, যিনি সিনেমার সাথে না হলেও আমাদের শৈশবের সাথে এবং একজন দারুণ বিশাল মানুষ। তো এই আমাদের শৈশব বলতে মনে পড়লো, আমাদের শৈশব ঠিক আছে, অনেক বুড়ো বুড়ো লোককেও বলতে শুনেছি আমার শাশুড়িকে, আপনাকে না ছোটবেলা দেখি টিভিতে। এইটা তো হয়, আমার থেকে বড় বয়সী লোকও নাকি ছোটবেলায় আমাকে চিরদিনীতে দেখেছে। তো সেটাই বলছি, তো মানে অদ্ভুত মজা লাগে আমার। তোমার এই শাশুড়ির সাথে ডায়নামিক্সটা, এটা আজকের যুগে একটা বিচিত্র একটা ডায়নামিক্স না? শাশুড়ির সঙ্গে, শাশুড়ি তো এখন হয়েছেন, আগে তো বন্ধু ছিলেন। তো আমি মানে কি বলবো, আমি যখন প্রথম বিয়েটা, যখন লালুকে প্রথম বিয়ে করি, অনেকেই জানেন না, সুভাষিস ব্যানার্জিও একজন সিনেমাটোগ্রাফার ছিল, এফটিআই পাস আউট। তো লালুর সঙ্গে যখন আমি কাজ করেছি। হ্যাঁ, যখন প্রথম প্রেমটা আমার হচ্ছে তখন একটা প্রেম থেকে বেরোচ্ছি, আর আচ্ছা, সেই আগের প্রেমটা আবার হয়েছিল আমার, এখন যিনি শ্বশুর মশাই, তার সিরিয়াল করতে করতে, সিরিয়ালে সে হিরো ছিল, আমি ছিলাম হিরোইন, ঠিক আছে, সেই করতে করতে সেই সেই ছেলেটি আজকে নেই, মারা গেছে, কৌশিক। হ্যাঁ, কৌশিক মুখার্জি। তো যাই হোক, কৌশিকের সঙ্গে প্রেমটা হতে হতে মনে হচ্ছে যে না, এটা একটু টক্সিক। এবার এদিকে দেখছি লালু প্রেমে পড়েছে, কি একটা মানে প্রচন্ড দ্বন্দ্বের মধ্যে রয়েছি। তো এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যালের সময় সকালবেলা ব্রেসোর রেট্রোস্পেক্টিভ দেখতে গেছি। তো কেআপিসিকে লেডিস ক্যান্টিনে নিয়ে গেছি, চা খেতে খেতে বলছে, চা খেতে খেতে বলছি, কেআপিসিকে জিজ্ঞেস করেছি, আচ্ছা বলো তো কি করব, কৌশিক না লালু? কেআপিসি অবশ্যই লালু, এটা নিয়ে আর দুবার ভাবার কিছু নেই, অবশ্যই লালু। কারণ কেআপিসিরাও চিনতো, কে জানতো, সেই রকম একটা বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বটা আজও, মানে শাশুড়ি হয়ে গেছে আমার, মেয়েদের ঠাকুমা হয়ে গেছে, কিন্তু বন্ধুত্বটা এখনো সেই রকমই আছে। শাশুড়ি শ্বশুর খুব একটা মনে করি না, আমার শ্বশুর শাশুড়ি ওরা আমার বন্ধুই। যখন তিনজন মেকার এক ছাদের তলায় মিট করে, মানে বিরসাদা, বিলবো আর রাজাদা, কি হয় আলোচনা? সিনেমা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু আমাদের আলোচনা হয় খাওয়া নিয়ে আর বেড়ানো নিয়ে। কোথায় কে প্রচন্ড ফুডি একটা ফ্যামিলি, আর বিরসাদা তো দিনকে দিন শুকিয়ে যাচ্ছে গো। ও তো এখন ডায়েট ফাইট করে রোগা হয়েছে। কাজেই বললাম, ভীষণ ফুডি একটা ফ্যামিলি, ভীষণ মজায় থাকতে জানা একটা পরিবার, তার মধ্যে এরকম একটা ইতিহাস আছে পরিবারের। তোমার প্রিয় কাজ যদি 4-5টা বলি, তুমি নিজে কোনগুলোকে বাজবে? আমি এখনো টেলিভিশনের সেগমেন্টে ঢুকছি না। ছবিতে প্রিয় কাজ একটু কি দুঃখ রয়েছে যে তো? হ্যাঁ, ছবিটা আমাকে সেইভাবে, হ্যাঁ, ছবিতে সেরকম প্রিয় কাজ বলার মতো এখনো কিছু আমি করি। অনেকেই বলেন, আমি নগরকীর্তনে, হ্যাঁ, সেই আবারও স্বল্প চরিত্রে বিপা চক্রবর্তী বুঝিয়ে দিলেন যে উনি কত বড় মাপের অভিনেত্রী। ওইটার আবার ওই অল্প চরিত্রটা আর এখন মানে ওটা কেন, তুমি আবার কাঞ্চনজঙ্ঘায় দেখো, স্টার স্টাডেড অ্যাফেয়ারে
তুমি বেস্ট অ্যাক্টরটা পেয়েছো। হ্যাঁ সে তো পাই, কিন্তু আমি বলছি যে যে একটা ভীষণ মানে আমাকে অনেক মানে অনেকটা দিতে হবে, অনেক কিছু করতে হবে একটা চরিত্র, হয় না এক একটা চরিত্র তুইও জীবনে দেখবি হয়তো করেছিস বা করবি, সেই রকম এখনো কোনো চরিত্র আমি ইনফ্যাক্ট পাইনি। আবার কাঞ্চনজঙ্ঘা যখন শুট হচ্ছে তখনও তুমি বলছো যে কেন যে করছি আমি এখনো খুব শিওর নই ক্যারেক্টারটা নিয়ে। হ্যাঁ না, কিন্তু তারপরে যখন যেটা তো বেরোলো সেটা আউটপুট সেটা তো খুবই ভালো। হুম। ভালোই হয়েছে। এবং ওই সময়টা কাটানো একসাথে। মানে আমি কি বলতে চাইছি জানিস তো, আজকে বম্বেতে শেফালি শাহ এই হুম বয়সে এসে যে হুম চরিত্রগুলো একদম। করছেন, তো আমি কেন বাংলায় বসে সেটা করব না? কেন সেটা করবে না? আমার কাছে এলেই করব, আমি তো করব না বলিনি, আমার কাছে আসছে না, এলেই আমি করবো, আমাকে নিয়ে ভাবলেই আমি নিশ্চয়ই করবো। এটা তো আমার হাতে নেই, আমি কি পাঠ করব সেটা তো আমার হাতে নেই। না আমাকে লঞ্চ করার কেউ ছিল না, আমি কোনো প্রডিউসার নিয়ে কোনো ডিরেক্টরের কাছে যেতে পারবো, তো সেই জন্যই কেন হয়তো এটা আমি এটা কি বিজ্ঞানটা কি? এই বিজ্ঞানটা কি তুই জানিস? তুই আমি বলতো, এখনো জানি। আমিও জানি না, জানার চেষ্টাও করিনি। আর তা নিয়ে মানে দুঃখ তো মানে ক্ষোভ একটু হয়, যেহেতু মনে হয় আমি একজন অভিনেত্রী, আমাকে তো আরো বেটার, মানে প্রত্যেকটা কাজ করার পর মনে হয় যে আরো বেটার আমি কি করব, তো সেইটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে, সেইটা পাচ্ছি না। আহ, সেটা এই আমি এটা কি টেলিভিশনে বাংলায়, কাজ করার জন্য? তা কেন হবে? না তা তো তো হবে না, তা অনেক কেন, অনেক আহ, কত আহ, টেলিভিশন অ্যাক্টররা বোম্বেতেও টেলিভিশন থেকে, এবার আমি যদি সে ছবি কটা করি বছরে একটা দু তার বছরে জন্য তো দুটো, বসে থাকতে তার জন্য পারবো তো না, বসে সংসার থাকতে পারবো চলবে না, না। একদমই তাই। আমাকে সংসার চালানোর জন্য টেলিভিশন করতেই হবে, তার মানে এই নয় যে এবং টেলিভিশনেও তুমি টেলিভিশনে তো তো অনেক ভালো ভালো তুমি চরিত্র খুব করেছি, ভালো ভালো চরিত্র চরিত্র করেছো। করেছি। আস্থা থেকে শুরু করে আহ, আমার রিসেন্ট করা কাজের মধ্যে প্রথমা কাদম্বিনী বলে একটা, তাতে যা হ্যাঁ একটা চরিত্র, আমি উষসী, কাদম্বিনীর মায়ের, না না উষসী না, ওটা এটা হচ্ছে সোলাঙ্কি যেটা, সোলাঙ্কির যেটা। হ্যাঁ, তো তাতে একটা যে চরিত্র করেছিলাম মানে ভীষণ ভাল লেগেছিল করে। তো সেরকম চরিত্র আমি টেলিভিশনে বহু করেছি, হুম। কিন্তু ছবিতে আমার মনে হয় যে কম করেছি এখনো পর্যন্ত, জানি না সামনেও তো দিন আছে, আমি কিন্তু একেবারেই খুব মানে নিরাশাবাদী নই। তুমি তো নও, তুমি তো আগামীর দিকে তাকিয়েই থাকো। তুমি নাটক কিছু করছো এখন এই মুহূর্তে? নাটক এই মুহূর্তে অনেক দিন ধরে চলছে একটা নাটক ব্রেন, সেটা বোধহয় ব্রেন, তুই হ্যাঁ। দেখেছিস, ব্রেনের শো টুকটাক হয়। আর গত বছর একটা নাটক তৈরি হয়েছিল সুমনের ডিরেকশনে, ভানু, লেনিন সরণিতে ভানু বলে, আচ্ছা, মানে আঙ্কেল ভানিয়ার একটা অ্যাডাপ্টেশন, এটা তো যেটা আমরা, বিদেশে গেছিল। হ্যাঁ গেছিলাম হ্যাঁ, দুটো শো করার পরে, নাটকটা লালের ইচ্ছে আছে নাটকটা করার, সেটা মানে হয়ে উঠছিল অনেক, যা হুম, যা হয় হুম। স্টার কাস্ট, অনির্বাণ, দুই দুই অনির্বাণ, অনির্বাণ। দেবশঙ্কর, আমি, নীল, নিবু সবাই ছিল। তো সেটা শুনেছি ওর করার ইচ্ছে আছে, তো সেটা যদি করে আবার, মানে আবার এখানে কলকাতায় রিভাইভ করার, সেটা করব। এই মুহূর্তে থিয়েটার কিছু সেই অর্থে করছি নাটক না। করার সময় একটা দারুণ ট্রিপে থাকো না? ওই ওই প্রসেসটা একটু ওই বলো তোমার। প্রসেসটা ভীষণ ভালো, মানে বিশেষ করে রিহার্সাল এবং চরিত্রটা যখন তৈরি হচ্ছে, রিহার্সালের প্রসেসটা মানে ভীষণ ভালো তখন। আহ মানে কি বলবো, তখন না সবটা মানে যতই ধর, এটা আমি জানি না শুনতে কেমন লাগবে, সেটা হয়তো হয়তো থিয়েটারের পরিবারেই জন্মেছি বড় হয়েছি বলে এখনো পর্যন্ত অভিনয় সব থেকে বেশি করতে ভালো লাগে, কিন্তু থিয়েটার স্টেজে উঠে ওই যে লাইভ একটা ওই মুহূর্তে আমি ওই চরিত্রটা তৈরি করছি, এবং যেটা করলাম সেটা শেষ হয়ে গেল, পরের দিন আবার একটা এবং ওই যে লাইভ রিয়াকশন পাওয়া মানুষের, ওটা একটা অদ্ভুত অ্যাড্রিনালিন রাস। রাশ, ওইটা শুধু মঞ্চেই পাই আমি এখন। অভিনয়ের বাইরে এখন যে কাজগুলো তুমি করছো, মানে তুমি সুজয়দার সাথে কখনো কোলাবোরেট করছো, কখনো চৈতালি দির সাথে দেখ কোলাবোরেট গান, করে। হ্যাঁ সেটা অভিনয়ের বাইরে একটাই জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে একটু গলায় সুর আছে, একটু গান গাইতে পারি। নাচটা ছোটবেলায় মা যেহেতু ডান্সার, মায়ের কাছে শিখেছিলাম, কিন্তু নাচটা বহুদিনের অনভ্যাসে এখন মানে না, হুম পারবো হুম মানে, কিন্তু মানে প্রফেশনালি করতে চাই না। হুম গানটাও আমি প্রফেশনালি গাই না, গানটা পুরোটাই মনের আনন্দে, গান শুনতে খুব ভালোবাসি, মিউজিক আমার কি বলবো, আমার বেস্ট থেরাপি আমার মনে হয় যে কোনো রকম সিচুয়েশনে। তো আহ, ওই আমার শাশুড়ি আমাকে মোটামুটি ভীষণ মানে গান গাওয়াতে গেলে ভীষণ আমাকে ভাল লাগছে না, না আমি বোধহয় পারবো না এটা মনে হয়, মানে হুম। গতিয়ে গতিয়ে কিছু অনুষ্ঠান করিয়েছেন, সেখান থেকে সুজয়ের সঙ্গে অনুষ্ঠান করা,
এবং আমার যে বন্ধু বান্ধব চন্দ্রবিন্দু ওদের অ্যালবাম কত বছর আগে, তাদেরও যখন মনে ফাঁকা হয় নাকি ফাঁকা নাকি হ্যাঁ, এভাবে ফিরে আসে তাদের অ্যালবামে গাওয়া, বা টিভিতে গানের অনুষ্ঠান, ওই দাদা কি যেন ছিল ওটা, দাদা দাদা না দিদি, গানের লড়াই, হ্যাঁ বিগ হ্যাঁ ফাইট, হ্যাঁ, তাতে গান গাওয়া, এরকম হয়েছে। গানটা খুবই ভালোবাসি। তোমার বন্ধু বৃত্তে অভিনেতা অভিনেত্রী যতজন আছে তার থেকে বেশি মনে হয় মিউজিশিয়ান আছে নাকি? হ্যাঁ, গানের লোকের আমার একটা মানে প্রাচুর্য। গানের যার মধ্যে সুর আছে, গান আছে, সেটা বেশি টানে আমাকে। একটা যন্ত্র বাজাতে পারে, মানে যেটা আমি কোনো যন্ত্র বাজাতে পারি না, সেটা মানে শিখিনি, ছোট শিখলেই হয়তো ভালো হতো, সেজন্য চাই মেয়েরা শিখুক। তোমার বিদেশি ভাষা শেখা কেমন চলছে? বিদেশি ফ্রেঞ্চ? ভাষা শেখার জন্য ফ্রেঞ্চ না, আমি তো জার্মান জার্মান শিখেছি, শিখছিল। হ্যাঁ, আর স্প্যানিয়ল শিখেছি কিছু, ওই আউট অফ প্র্যাকটিস। আবার শুরু করলেই হবে। নতুন একটা ভাষা শিখে সেটা প্র্যাকটিস করতে খুব ইচ্ছে আছে, ফ্রেঞ্চটা শেখার। তো স্যারকে বলেছি, উনি বলেছেন যে আপনি একটু সময় দিন, আমি শেখাবো আপনাকে। এটা আর কিছু না, মানে আমার কিরকম মনে হয় যে আমি অরিজিনাল টেক্সট পড়বো, বদলে একটা রিলকেটা আমি অরিজিনাল পড়বো। তো সেই কারণে ওগুলো পাগলামো সময় কাটানো। তোমার প্রিয় সহ অভিনেতা অভিনেত্রীদের যদি কথা বলো তাহলে কারা হবে সে তারা? প্রিয় সহ অভিনেতা অভিনেত্রী, দেখ, প্রিয় মানুষ আলাদা আর প্রিয় সহ অভিনেতা বা অভিনেত্রী আলাদা। হ্যাঁ, তো সেই দুটোকে আমি আলাদা আলাদা করছি। আমি ভালোবাসি, আমার পছন্দের প্রচুর মানুষ অভিনেতা অভিনেত্রী আছে, কিন্তু কাজ করতে গিয়ে সহ অভিনেতা কৌশিক সেন খুব পছন্দের। বাবান্দা আমার খুব পছন্দের কো অ্যাক্টর। বাবান্দা কি, দেখো এটা আমি না জেনেই জিজ্ঞাসা করছি, থিয়েটারের শৈশব, তোমারও থিয়েটারের শৈশব, ছোটবেলা থেকে চেনো, ক্রাশ ছিল কোনো সময়? না, বাবান্দার প্রতি কখনো, বাবান্দা যখন ওই আমার শ্বশুর মশাইয়েরই সিরিয়াল, রাজা দাশগুপ্তরই সিরিয়াল, যখন কালপুরুষের হিরো অর্ক, তখন তো একটা পাগলের মতো ছিল, কিন্তু ক্রাশ মানে ওই সব স্কুলের বন্ধুদেরও ছিল ওই রকম। তারপরে বাবান্দা তো বোন হয়ে গেলাম ছোটবেলা থেকেই, ওই রকম কোনোদিন কখনো বাবান্দার প্রতি একটা খুব প্রেম পেয়েছে এরকম কখনো হয়। আচ্ছা ঠিক আছে, কৌশিক সেন? কৌশিক সেন, শাশ্বত অপু আমার খুব পছন্দের সহ অভিনেতা। এবং ছোটবেলার কথায় বলি, সেগুলো অনেকগুলো কাজ করেছে বলে, রুদ্রর সঙ্গে অনেক কাজ আমি করি। রুদ্রদার সাথে তোমার রক্ত বলে টেলিফিল্মটা আমার খুব প্রিয়। টেলিফিল্ম কে ছিল, রোমহর্ষক ডাকাতির গল্প। আর ওই সময় মানে তারায় কাজও হচ্ছে, তারাই টিভি, মানে গোল্ডেন টাইম অফ টেলিভিশন বলতে যা বোঝায় আর কি। মানে তুমি মিস করো ওই টেলিভিশনটা? ভীষণ মিস করি। তখন সেই সময় কি কি বিষয় নিয়ে কিরম টেলিভিশনের আমরা কন্টেন্ট করেছি, সেগুলো কোথায়? কিন্তু সেটার তো একটা কারণ আছে, অডিয়েন্স বদলে গেছে আমাদের, মাস মানে সব দিকেই, মানে সে গানের দিকেও বল, সিনেমার দিকেও বল, সত্যি দর্শক বদলে গেছে। সেটা একটু দুঃখ হয় না তা নয়, যে শহরে একটা সময় মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ছবি বানিয়েছেন এবং তাদের ছবি চলেছে, সেখানে আজকে বাংলা ছবি একটা যদি মাসের কথা না ভেবে না করো তাহলে সেটা চলবে না। তোমার মন খারাপ হয় মানে খুব, কি নিয়ে, যেটা বলা যায়? অনেক কিছু নিয়ে হয়। আমার সব থেকে বেশি মন খারাপ হয় আমার নিজেকে নিয়ে। আমার কাছে না ভালোবাসাটা একটা ভীষণ, আমি এমনি শুধু প্রেমের কথা বলছি না, মানুষকে ভালোবাসা মানে তাকে বিশ্বাস করা। একটা মানুষের সঙ্গে আমার আলাপ হলো, আজকে ধর ও ক্যামেরার পেছনে বসে আছে, তো রূপ, ওর সঙ্গে আলাপ হলো, ওর সঙ্গে আলাপ হওয়ার পর ওকে আমি বিশ্বাস করবো না, এটা আমি ভাবতেই পারি না। একটা মানুষের সঙ্গে আলাপ হলো, কিন্তু আমার মাথায় তুমি তো সেই মানুষটাই। হ্যাঁ, তুমি সত্যিই সেই মানুষটা। মাথার মধ্যে চলবে না, বাবা তো এটা হয়তো ঠিক কথা বলছে না, এটা তো ভুল কথা বল, মানে আমি একেবারেই তার সঙ্গে। তারপরে প্রতিবার, মানে বহুবার এরকম হয়েছে, ঠকেছি, বিশ্বাসঘাতকতা করেছে মানুষ। তখন ভীষণ দুঃখ হয় যে আমি কি একটু নিজেকে বদলাতে পারি না, কিন্তু আমি অনেক চেষ্টা করে দেখেছি যে আমি পারি না। ওই বদলটা হয়ে গেলে ভ্যান গগের ঘরে গিয়ে কান্নাটা হয়তো শুকিয়ে যাবে, আমি জানি না, মেবি। মানে ওই বদলটা হয়ে গেলে, যে আজকে তুমি একজন নতুন পরিচিত মানুষকে বিশ্বাস করতে আর পারছো না, ওই বিদীপ্তা চক্রবর্তী হয়ে গেলে মনে হয় আর
ভ্যান গগের ঘরে গিয়ে কান্নাটা পাবে না। মেবি সেই মনটা হারানো মনে হয় বড্ড দাম বেশি হয়ে যাবে। তো সেইগুলো নিয়ে যখন মাঝে মাঝে মনে হয় তখন একটু কষ্ট হয়। কাছের মানুষের থেকে, কাছের মানুষ ভুল বুঝলে একটু মন খারাপ হয়, এই রকমই মন খারাপ। তাও এখন আমি জানি না, বয়সের সঙ্গে সঙ্গে 50 পেরিয়ে 51 চলছে, এখন আমার অনেকটা ম্যাচিওর্ড হয়েছি বলে আমার ধারণা। আমার ধারণা নয়, সেটা সবাই বলে, আমার বাড়ির লোকজন, আমার সঙ্গে দুদিন যারা কাজ করছে তা যারা চেনে, আর আমি তো ভীষণ বদমাইশ, আমার একটা কিন্তু প্রচন্ড বিটলে বুদ্ধি আছে, এটা আমি জানি। এবং এমনিতে বিদীপ্তা চক্রবর্তী বা আমি কেউই কখনো বাজে শট দিই না, কিন্তু আমাদের যদি একবার হাসি পায় এবং দুজনকে দেখে মোটামুটি 20-8 ঘন্টার জন্য শুটিং বন্ধ। হাসতে শুরু করলে 20 মিনিট শুটিং বন্ধ, হ্যাঁ, থামানোই যায় না। অদ্ভুত এটা কিন্তু। এখন শুরু করিস না। না ঠিক আছে। হ্যাঁ, যে কথাটা হচ্ছিল যে তুমি বিটলে বদমাস, কোথায় আমরা ঘেটে গেলাম। এই যে আমার বদমাইশিও আছে, যেটা আমাকে চেহারা দেখে হয়তো মনে হয় না, প্রচন্ড বদমাশ। আমার সঙ্গে যারা কাজ করে ফ্লোরে তারা জানে, সবার পেছনে লাগা। আমি ছোটবেলা থেকে বোনেদের দিয়ে শুরু করেছিলাম, মানে এরকম দিন গেছে ধর তখন আমাদের নিজেদের জামা কাপড় নিজেদের কাচতে হতো, স্কুল ড্রেস, মোজা, তো আমি কোনোদিনই কাচতাম না। এবার কি হয়েছে, তুমি তো কবি ছিলে, ওই যে কি জানো পুজোয় লিখেছিলে একটা পড়ে কবিতা, হ্যাঁ সেটা বলছি পরে। ধর যেটা মানে সোমবার দিন দেখলাম যে মোজা আমার দুই বোন কিন্তু পরিষ্কার করে কেচে রেখেছে, আমি কাচিনি, আমারটা নোংরা হয়ে পড়ে আছে। সোমবার সকালে একটা পরিষ্কার মোজা পরে আমি চলে গেলাম স্কুলে। এবার একজন যে সত্যি কেচেছে তাকে নোংরাটা পরে যেতে হলো। আর মা বললেন যে একটা কাজ করো, প্রত্যেকে নিজের মোজায় মানে আইডেন্টিফাই করার জন্য নিজের নামের ইনিশিয়াল সেলাই করো। তখন আমরা সবাই স্কুলে চেন সেলাই শিখছি না, তুমি সময় এস লিখবে, ঝুম্পা তুমি যে লিখবে, টুম্পা টি লিখবে, প্রত্যেকে মোজায় এটা সেলাই করো, তাহলেই মিটে গেল, কোনটা কার মোজা বোঝা যাবে। তো আমার দুই বাধ্য বোন, মা বলার সঙ্গে সঙ্গে সেলাই করতে বসে গেল। মা বললো তুমি করছো না কেন? আমি কেন আমার বেকার খাটবো, যেটা কিছু নেই সেটা আমার। ভেরি গুড সলিউশন। এরকম ফাঁকিবাজ আর বিটলে আমি। কিন্তু বোনেদের কথা উঠলো যখনই, আমি তো দুজনেরই খুব ক্লোজ, কি তোমার কি টুম্পাদি, সুদীপ্তা চক্রবর্তী। এটা কেন মনে হয়, মানে মানুষ দুটোর সাথে কথা বললে সুদীপ্তাদি বড় বোন, তুমি ছোট বোন, ওর বরাবরই একটা দিদিমণি হাব ভাব, যেটা এতদিনে কাজে লাগছে। এই যে সত্যি কাজে লাগছে, এবং ওর মধ্যে ওই ব্যাপারটা আছে যেটা আমার নেই। ও ভীষণ সিনসিয়ার, ভীষণ, আমি সিনসিয়ার নই বলছি না, কিন্তু তার মধ্যে আমার একটু লেড ব্যাক, একটু ল্যাদ, একটু মানে একটু বাউন্ডুলে, এটা করতে করতে ছেড়ে চলে গেলাম, এইসব আছে, একটু খামখেয়ালি করা, যেটা টুম্পার নেই। যেটা টুম্পা ভীষণ ভাবে, সেই কারণেই মানে সব সময় প্রপার থাকবো, সব সময় ঠিক কাজ করব, এইগুলো আমি তো বেঠিক কাজই বোধহয় আমার বেশি। তো সেই কারণেই ওকে, ওর স্বভাবের জন্য বোধহয় লোকে ওকে বলে বড় বোন, এবং আমি ভয়ও পাই। তুমি ভয় পাও? নিশ্চয়ই। এখনো ফোনে একটা ঝাড় দিলে এটা কি শুনছি, এটা কেন করছিস, মানে তখন বাবারে, সেটা হয়। তোমার কাব্যিক প্রতিভার কথা একটু যদি বলো। কবিতা আমি পড়তে ভালোবাসি, আমি কবিতা কোনোদিন লিখিনি ছোট্টবেলায়, বাবা এটা নিয়ে পরম রুদ্র, ওদের আমাদের যে ব্যান্ড ছিল কুইন আইনটা, সেটা একটা মানে খোরাক ছিল। একবার পুজোর সময় পড়াশোনা করিনি, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছি, পুজোর পরেই পরীক্ষা, বাবা বলেছেন পড়াশোনা না করলে দেবো না, আজকে এই অঙ্কগুলো দিয়েছি, এগুলো যদি ঠিক করো তাহলেই তোমাকে ঠাকুর দেখতে নিয়ে বেরোবো। পুজোর সময় তো বাবা মার সঙ্গে, তো অষ্টমীর দিন সন্ধ্যেবেলা যথারীতি, তার আগের দিন বাবা অঙ্ক দিয়েছিলেন, আমি একটাও পারিনি, দুই বোন পেরেছিল, ওরা পড়াশোনায় বরাবরই ভালো ছিল। তো ওদের নিয়ে বাবা মা ঠাকুর দেখতে বেরিয়ে গেল, আমাকে একা ঘরে বন্ধ করে রেখে। আর আমরা বেহালায় যে বাড়িটায় থাকতাম, নিচেই মানে নিচের মাঠেই পুজো হতো, মানে বারান্দা থেকে দেখছি লোকজন আসছে নতুন জামা কাপড় পরে, পুজোয় প্যান্ডেল মানে ভর্তি, আর আমি ঘরের মধ্যে অন্ধকার করে ছেঁড়া জামা পরে পেছন উল্টে শুয়েছিলাম। বাবা মা যখন ফিরে, তখন দেখে পাশে একটা চিরকুট লেখা, তাতে আমার ভীষণ কষ্ট হয়েছে, কবিতা বেরিয়েছে আর কি। সেই কবিতাটা হচ্ছে, অনেক ছোটবেলার কথা বলছি, তখন আমার 8 বছর বয়স, হয়তো 7-8 বছর। পুজোর সময় সবাই আনন্দ করে, নতুন জামা পরে ঘোরে, আর আমি ঘরে পুরনো ছেঁড়া জামা পরে থাকি মরে। এইটা ছিল আমার, তারপর থেকে আর কোনো কবিতা আমি লেখার সাহস করিনি।
তুমি কবে বা আদৌ কি টের পেয়েছো? কারণ সেইভাবে দেখতে গেলে তো ক্যামেরার মানুষ ছিলেন না, কিন্তু তুমি কি কখনো মানে বড় হয়ে তো অবশ্যই বুঝতে পেরেছো তোমার বাবা যে একজন আলাদা মানুষ, হুম। সেই ফিলিংটা তুমি কবে? এটা ছোটবেলায় বুঝতে পেরেছি। হ্যাঁ। যত বড় হয়েছি, যত যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে আশপাশের মানুষজনকে দেখেছি বদলে যেতে, তখন মনে হয়েছে যে না, আমার বাবা, এই যে এই কথাটা বললাম, এটা কিন্তু আমার ছোটবেলায় বাবার থেকেই শোনা, যে একটা মানুষের সঙ্গে আলাপ হয়েছে, তাকে বিশ্বাস করব না, এটা ভাবতেই পারিনি। এটা বাবাকে দেখেছি, তো হুম, সেইখানেই মানুষটা আলাদা। অনেস্টির একদম শেষ কথা। যেটা বাবা করতেন না, বাবা কোনো মিথ্যে কথা বলতেন না। হুম। সেটা নিজেও ক্লেম করেছেন এবং সেটা জানতাম। সেটা আমি পারি না। মিথ্যে তো আমায় বলতেই হয়। মিথ্যে না বললে, সাদা মিথ্যে বেসিক্যালি। হ্যাঁ, সাদা মিথ্যা একদম। হ্যাঁ। তুমি এবার মানে নেক্সট অভিনয় সংক্রান্ত তুমি ভাবছো, নাকি তোমার এখন মাথায় ঘুরছে যে আবার কবে ফ্রান্সে যাব, আবার কবে একটু ভালো ভালো এক্সিবিশনে গিয়ে কয়েকটা ছবি দেখবো? তোমার মাথায় কোনটা বেশি চলে? আমার মাথায় বেড়ানো, সারা পৃথিবী ঘোরাটাই বেশি চলে। তার জন্য টাকা রোজগার তার করো? জন্য টাকা রোজগার করি, এবং এই অপেক্ষাটাও থাকে যে কোন দিন একটা সেরকম চরিত্র পাবো যেটা করে আমার আহ আমি ভ্রমণ হবে, satisfied একটা হব। ভিতরের ভ্রমণ হবে। ভেতরের ভ্রমণ হবে, ঠিক, অ্যাবসলিউটলি। সোমরি এখন নিজের জীবনের দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছে। এখন আমি ফ্রি। ইদাও ইদাও 2 বছর মোটামুটি। বয়স হয়ে গেছে। এবার আর কয়েক বছর, তারপর আমি কি করবে? ঘুরেই বেড়াবে? হ্যাঁ ঘুরেই বেড়াবো, নিজের মতো করে জীবনটাকে জমিয়েছো কাটাবো। টাকা ঘুরে বেড়ানোর মতন? যা জমে, মানে কোথা থেকে কি পাবো তার আগেই বেড়ানোর টিকিট কাটা হয়ে যায়, প্ল্যানিং হয়ে যায় যে ওই টাকাটা তো আসছে, তাহলে এটা দিয়ে টিকিট কেটে ফেলি। কি আর করে জমবে? এই যে বীরসাদা কখনো কোনো প্রজেক্টেই তোমাকে আজ পর্যন্ত ভাবেনি, এটা কেন? আমি কি করে জানবো? বিরসা জানে, ওকে না, জিজ্ঞেস কর। একটাতে ভেবেছিল, আমিও ছিলাম তুমিও ছিলে, কিন্তু সেটা এখনো হয়নি, মেটেরিয়ালাইজ হ্যাঁ, করেনি। করেনি। আচ্ছা, ওটিটি ওটিটি তোমাকে কিভাবে এক্সপ্লোর করছে? কিছুই করছেন, করছে না? খুব কম, মানে করছি। দেখ, যে আমি যে চরিত্রের কথা ভাবা হয় সেটা আমি আমার মতো করে পোর্ট্রে করি। এটা অনেকেই দেখে রিসেন্টলি দুটো সিরিজের কথা বলেছে, একটা বিজয়া আর একটা কাবেরী, তাদের ছোট ছোট হুম। রোল করেছি। লোকে কি ভালো অভিনয় করেছে, ভালো তো লাগবে, কিন্তু আমি চাই সেরকম একটা কিছু, মানে আমাকে, যেটার কথা আমি বললাম যে বম্বেতে যে কাজ হচ্ছে, আমাদের সমবয়সী ভালো অভিনেত্রীদের নিয়ে যে প্রোটাগনিস্ট হিসেবে ভাবা হচ্ছে, যেটা একটা ওই যে চরিত্র কোর্টের যতই, ভদ্রমহিলা, কোর্টের মারাঠি ভদ্রমহিলা হ্যাঁ যিনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সাংঘাতিক কি অভিনেত্রী। সাংঘাতিক অভিনেত্রী, বা শিবা চাড্ডা, একদম কি ভালো অভিনেত্রী। কিন্তু তারা সুযোগ পেয়েছে সুযোগ বলে তারা পাচ্ছে, ভালো একদমই তাই, অভিনেত্রী। একেবারেই তাই। আমাদের এখানে আমি জানি না, আমার কাছে তো এখনো সেরকম কোনো সুযোগ আসে। না, প্রোটাগনিস্ট না, আমি বলতে চাইছি যে যতই, প্রোটাগনিস্ট। আমি বলছি যতই বিজয়াতে আমি ভালো অভিনয় করি না কেন, বিজয়াটা ভেবলির, হুম। ঠিক আছে, তো সেই রকমই আমি আমি একটা চরিত্র করতে চাই যেটা আমারই, হুম। এটাই বলতে চাইছি। তোমার কাঁধে থাকবে কিছু দায়িত্ব, একদম, ভালো মন্দ যাই ভালো হোক, মন্দ যাই হোক আমার কাছে থাকবে। কিন্তু তুমি তো আশাবাদী। হ্যাঁ, দেখো, এইটা তো তোমার একদম। কাছ থেকেই শেখা আমাদের, একদম, যে যাই হোক। একেবারেই কিছুই হয়নি, কিছুই পেলাম না ভেবে একেবারেই নয়। সামনে এখন অনেক দিন, কাল কি হবে কেউ বলতে পারে না। বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি আমার কেমন লাগছে? এই যে পাপোশ করে ফেলা হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগকে, বা এই গোটা উগ্রতা, হ্যাঁ, এই উগ্রতাটা তো কখনোই, মানে সেটা খুবই এই গোটা দুঃখ, গোটা পৃথিবীতে গোটা একসাথে পৃথিবী, ছড়াচ্ছে। জানি না, মানে ভীষণ ভীষণ, মানে তুই বাংলাদেশ না, তুই এমনি চারপাশে রাস্তাঘাটে বেরিয়েই মানুষের মধ্যে দেখবি ভীষণ অ্যাজিটেশন, ভীষণ ইরিটেশন, এটা ইন জেনারেল খুব বেড়ে গেছে। কারোর কোনো সহ্য শক্তি নেই, সবাই সব সময় অন্য মানুষকে অপমান করার জন্য, তাকে মানে সোশ্যাল মিডিয়ার ভাষায় তাকে ট্রোল করার জন্য, জাজ করার জন্য বসে আছে। তো এটা তো ভীষণ ভাবে বেড়েছে, এই উগ্রতাটা, এটা খুবই স্কেয়ারি আমার কাছে। তুমি সেই সময় যে সরকার ছিল তাদের সাথে বিরুদ্ধে কথা বলে হাজত, জেল বলা উচিত না, হাজতবাস করেছো নন্দীগ্রামের সময়। সেই সময় বন্ধুরা আরজি করের ঘটনার সময় কেউ ছিল না, কেন? প্রতিবাদ
দু একজন ছিল, মানে আমি বলছি তারা খুব নাম করা কেউ নয়, হুম তো সেই জন্য হয়তো চোখে পড়ে। দু একজন ছিল যারা যারা ঠিকটাকে ঠিক বলার, ভুলটাকে ভুল বলার স্পর্ধাই বলবো রাখে, যেটা আমি সব সময় করেছি। এবং আমার মন যেটা ঠিক বলে সেটাই আমি ঠিক করি। সেই সময় আমি কিন্তু ছোটবেলা থেকে একটা বামপন্থী পরিবারেই তো বড় হয়েছি। এই যে বললি আজকে সলিল চৌধুরী, আইপিটিএ, হেমাঙ্গু বিশ্বাস, এইসব শুনেই বড় হয়েছে। আমার বাবা সারা জীবন তাদের জন্য পোস্টার ড্রামা করেছেন, এই করেছেন, কিন্তু যখন মনে হয়েছে যে এটা ঠিক নয়, তাদের এই কাজটা ঠিক নয়, তখন রাস্তায় নেমে সেটাও প্রতিবাদ করেছে। তখন আবার আরজি করের ঘটনায় তো যেভাবে সবাইকে নাড়িয়ে দিয়েছিল, সেটা পুরোটাই ভেতরের, মানে আমার আমার যে আবেগ, আমার যে শিক্ষা, আমার যে রুচি, তার সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় ঠিক, এটাকে ঠিক বলি, যেটা ভুল মনে হয় ভুল। কিন্তু এগুলো না আসলে কি হয়েছে অরুণোদয়, একটা কথা বলি, এগুলো করে আমি দেখছি যে লোকে সারাক্ষণ ওই এটা করেছেন, তাহলে ওই সময় কোথায় ছিলেন, তাহলে ওইটার সময় আপনি হোয়াট অ্যাবাউট ইট? ওটা তো আমার কাজ নয়। আমি একজন শিল্পী, আমার কাজ, আমার যে সবটাই আমি আমার শিল্পের মধ্যে দিয়ে আমার রাগ, দুঃখ, ভালো লাগা সবটাই প্রকাশ করব। তো এইসব, মানে এইবারে আমার আরো ভীষণ করে মনে হয়েছে যে জানি না, মানে একটা পোস্টার লঞ্চ করলে তাতেও তোমাকে ট্রোল করা ভীষণ হচ্ছে। এই এই সময়গুলো ভীষণ, মানে ভীষণ মনটা ভেঙে যায়। এই যে বললি মন খারাপ কখন কখন হয়, এইগুলো এক একটা এলিমেন্ট মন খারাপ হওয়ার। কিছু তো আমাদেরও দায় আছে, কিছু কিছু চেনামুখ তো এমনও আছেন যারা সত্যি বিষয়টার সিরিয়াসনেস বোঝেননি, বা বুঝেননি এরকম কেউ নেই, হতে পারে না। বুঝেছেন, বুঝে তার নিজের হ্যাঁ সুবিধার্থে কাজে লাগিয়েছেন, এরকম আমি দেখেছি। একদম। আমি ইন্টারভিউ শেষেই তোমাকে নাম বলে দিতে পারি। হুম, হুম। আহ, এবং সেগুলো আমরাও দেখেছি, চোখ কান হ্যাঁ, সবই খোলা ছিল, দেখেছি। কিন্তু আমি এটুকু বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, আমি এই যে প্রথম দিন থেকে এই যে অভয়ার ঘটনা এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিশে ওরা যেভাবে আন্দোলনটাকে চালিয়ে গেছে, আমার মনে হয়েছে যে ওদের পাশে থাকা দরকার। ওরা ঠিক বলছে, আর ওরা শুধু নিজেদের জন্য কিছু চাইছে না, একটা মোটামুটি সামগ্রিক হ্যাঁ সামগ্রিক একটা সমাজ সংশোধনের, মানে ওরা যেগুলো চাইছে সেগুলো হলে আমাদের সবার ভালো হবে। তো সেই জন্যই প্রথম দিন থেকে ওদের সঙ্গে আছি, লড়াইতে আজও আছি। দেখা যাক এর শেষ কোথায় জানি না, কিন্তু একটা সময় কাজকর্ম ফেলে দিয়েছিলাম, আজকাল যা হয় সবাই প্রত্যেকে নিজের কাজে ফিরে গেছে, তার মানে এই নয় যেটা আমরা ভুলে গেছি। হুম এর তো সত্যি সত্যি কথা কোনো সুরাহা নেই। মানে এর তো ভোট ব্যাংকেও কোনো ডিস্টারবেন্স হবে না, সবাই ভুলে যাবে, সবাই আবার সে হোক, কিন্তু এই যে আমরা একটা আওয়াজ তুললাম, এটা কোনোদিন মিথ্যে হতে পারে না। এটা কোনোদিন মিথ্যে হতে পারে না, আওয়াজটা তুলে যেতেই এবং হবে। আমি আজকে আমরা তার ফল না পাই, আমার পরবর্তী প্রজন্ম পাবে। চোখের সামনে দেখেছি যে বাস জ্যামে দাঁড়িয়ে লোকে উকি মেরে দেখছে মিছিল যাচ্ছে, এবং তারা সেই মিছিলের অংশ হতে চাইছে বিরক্ত না হয়ে। এবং যথেষ্ট গরম, নন এসি বাস, তাতে তারা সেই মিছিলে পার্টিসিপেট করতে চেয়েছে। এই শহরটা তো শেষ কবে এটা দেখেছে, সেই তাও তাও তো একটা আশ্চর্য। সেটাই, এই সময়গুলোই মনে হয় কলকাতা নিয়ে আমাদের যে একটা ফ্যান্টাসি, একটা মানে এলডোরাডো, তো সেই এইগুলো যখন হয় তখন মনে হয় কখনো কখনো ওই যে আসার কথা যে না, এখনো সবকিছু ফুরিয়ে যায়নি। কলকাতার কোন জিনিসটা তোমাকে এখন একটু হতাশ করছে? সেটা কলকাতার মানে সবটাই না, জানিস তো, মানে শুধু কলকাতা না, না, এই সময়ের সেটা হচ্ছে রাজনীতি। রাজনীতির কারণে অনেক কিছু, অনেক রকম, মানে আজকে তুই বল, একটু ভালো থাকতে গেলে যে যে জিনিসগুলো দরকার, একটু তো বেসিক স্বাস্থ্য, শিক্ষা, এইগুলোই তো ভীষণ ভাবে ঘেঁটে আছে চতুর্দিকে, মানে আমাদের রাজ্যে তো বটেই। তো এইগুলো আমাকে খুব ভাবায়, এবং এইগুলোর জন্য আর কিচ্ছু না, শুধুমাত্র রাজনীতি দায়ী। তুমি তো কখনো দলীয় রাজনীতিতে যোগ দেবে বলে মনে হয় না, কোনোদিনও। আর তোমার মধ্যে সেই মেটেরিয়ালও নেই যে তুমি পলিটিক্যালি কারেক্ট থাকতে পারবে। তুমি পলিটিক্যালি নিজে নাই থাকলে তুমি কি দেখছো ভবিষ্যৎ, তুমি কি চাইছো ভবিষ্যৎটা, কিরকম চাইছো পশ্চিমবঙ্গটা বা ভারতটা বা পৃথিবীটা?
পৃথিবীটা এখনো সুন্দর আছে, মানে সুন্দর নেই তা নয়। তা ভালো না থাকলে তো আমরা থাকতেও পারতাম না। তবে হ্যাঁ, আরেকটু বিশেষ করে এই যে সবার আগে না মানুষ মানে মানুষের ভেতরের বদল চাই। এই যে আজকে অভয়ার মতো কাণ্ড ঘটে, এই যে ছোট, ছোট মেয়েদের রেপড হতে হয়, আ molested হতে হয়। এটা তো একটা মানসিকতার আ সমস্যা, বিকৃত মানসিকতা থেকেই সেগুলো আসে। তো সেইগুলো কিন্তু আজকে আমার মনে হয় গ্রামের দিকে, গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় এটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া উচিত। কোনটা ঠিক, কোনটা ভুল। এবং মেন্টাল হেলথ নিয়ে আমার মনে হয় যে আরো অনেক বেশি আমাদের আমাদের এই যে এত লোক সংখ্যা, কাজ নেই, খাবার নেই, মানে খুব স্বাভাবিক যে সেই পুরোটাকে সামলানো সবাই সামলাতে পারে না। তো সেইখানে আমার মনে হয় যে একটা মেন্টাল হেলথ টা ঠিক রাখার ব্যবস্থা, আমি জানি না সেটা সরকার, যারা সরকার তারাই বলতে পারবেন যে সেইটাকে ঠিক করলেই অনেকাংশে মানে গোড়া থেকে ঠিক করতে হবে। আর এই যে তুমি ভ্যান গগের গ্রামে গিয়ে এখনো ভ্যান গগের বেডরুম দেখতে পেলে, হুম, এখানে 2-3 জন মানুষ ছাড়া তার কাজের কোনো প্রিজার্ভেশন নেই। হুম, তার বাস্তু ভিটে ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ফ্ল্যাট হয়ে যাচ্ছে। শিবরাম চক্রবর্তী যে মেসে আজীবন হ্যাঁ, থেকেছেন সেটা আর আমরা তো কতদিন পারি না, থাকবে? আমরা তো এইটা, স্টে করতে এটা পারি না। এটা কষ্ট তো হয় না? হ্যাঁ, কষ্ট তো হয়, খুবই কষ্ট হয়। এখন কি বই পড়ছো? কিছু পড়ছো? হ্যাঁ, এই মুহূর্তে আমি পড়ছি মনীন্দ্র গুপ্তর একটা উপন্যাস। মানে উপন্যাসটা মানে ৩-৪ টে উপন্যাস একসঙ্গে মনীন্দ্র গুপ্ত বেরিয়েছে। প্রথম পরিচয় আমার হয়েছে তোমার সূত্রেই, অক্ষয় মালবেরি অক্ষয় মালবেরি দিয়ে। পড়িয়েছিলাম। ওর একটা উপন্যাসের কম্পাইলেশন বেরিয়েছে হুম। অবভাস থেকে। তাতে অবভাস থেকেই তো বেরোয়। হ্যাঁ, নুড়ি বাঁদর বলে একটা আ হুম। উপন্যাস, সেটা এই মুহূর্তে আরকি পড়ছি। পড়া শেষ হয়নি মাঝখানে। আচ্ছা। আমার অসম্ভব প্রিয় ও, লেখক মানে। ও গদ্যের কোনো ঐরকম ওর গদ্যের ওই লেখা, ওই ভাষা মানে অনবদ্য। আর কি শুনছো? শোনাটা আ মুডের উপর। মুড এর উপর ডিপেন্ড করে। তোমার প্রিয় সঙ্গীত শিল্পী কে? প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী আ লাইসা আহমেদ লিসা, লাইসা। বাংলাদেশের। লিসা। এটাই তো আশ্চর্য লাগে যে একজন ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম মনে করতে গেলে খুব স্বাভাবিকভাবেই তোমার মন থেকে আসছে একজন বাংলাদেশি শিল্পীর নাম। তারা কি করে হঠাৎ করে ভারতবর্ষের ফ্ল্যাগটাকে পাপোশ সেইটাই ভাবছে? পাপোশ ভাবছে, সেটা খুবই এটা খুবই খুবই দুঃখজনক। দুঃখজনক, খুবই দুঃখজনক। দুঃখ নিয়ে শেষ করা যাবে না, কারণ বিদীপ্তা চক্রবর্তীর এপিসোড দুঃখ দিয়ে শেষ করা সম্ভব নয়। বরং একটা গান আরেকবার যদি হয়, আবার গান? উম একটা যদি তাহলে রবীন্দ্রনাথের গানই গাই। গৌতম চট্টোপাধ্যায়ের গান শোনাবে। গৌতম চট্টোপাধ্যায়ের গান শোনাবো না। গৌতম চট্টোপাধ্যায় বলতে গেলেই আমার কিরম মন খারাপ হয়ে যায়। মানে কিছু, কিছু মানুষকে জীবনে খুব মিস করি, সেটা হচ্ছে গৌতম দা একজন। তো গৌতম কিরম দা ছিলেন? অদ্ভুত, অদ্ভুত একটা মানুষ। ঐরকম মন, ঐরকম উদারতা, ঐরকম পাগলামো, ওইরকম বোহেমিয়ান, মানে আমরা তো খুব সহজেই বলে দিই আমি বোহেমিয়ান। মানে বোহেমিয়ান যে আসলে কিরম হয় গৌতম দাকে দেখে আ শিখেছি। অদ্ভুত একটা, ওইগুলো কোনোদিন জানি না ওগুলো কোনোদিন রিচ করতে পারবো কিনা। আমার যে এক্স হাজব্যান্ড এর কথা বলছিলাম, সে আমার বন্ধু, মানে খুবই বন্ধু ছিল। লালুর মারফতই আমার আলাপ হয়েছিল গৌতম দার সঙ্গে, কারণ ওরা খুব ক্লোজলি কানেক্টেড। তো আমার যখন প্রথম বিয়ে হয়, তার আগে যখন লালুর সাথে প্রেম আমার, তখনই গৌতম দার সঙ্গে আলাপ। তো সেই সময় ওই একটা দুটো আমার গান শুনে ভীষণ চেয়েছিলেন যে আমি আহ মোহিনীর ঘোড়াগুলির পরের কোনো অ্যালবামে গাইবো। আমার গান শুনে খুব ভালোবাসতেন আমার গান শুনতে। তো সেটা এত তাড়াতাড়ি গৌতম দা চলে গেলেন, সেটা আর হয়নি। কিন্তু আহ কিছু কিছু গান যেগুলোর হয়তো কোনো রেকর্ডও নেই, গৌতম দাকে গাইতে শুনেছি বিভিন্ন আড্ডা, আমার বাড়িতেও খুব আড্ডা বসতো, বা গৌতম দার বাড়িতে বা কারুর বাড়িতে। সেই আড্ডায় শোনা প্রচলিত গান, গানটা কার লেখা কার সুর আমায় জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, কিন্তু সেই সময় থেকে 25 বছর আগে ধর শুনেছি। উম, কিন্তু মনে থেকে গেছে। গানটা ভুলেও গেছিলাম। রিসেন্টলি একটা কাজের জন্য সোমরির গানটা দরকার ছিল, সোমরি আমাকে বললো, মা ওই গানটা একটু গাও তো, ওটা একটু। তখন ওই গাইতে গাইতে আমার গানটা মনে পড়লো, সেই গানটা শোনাই। খুব পছন্দের গান আমার। তুই আমার টিয়া চন্দনা,
আমার হৃদে গাঁথা মন ময়না তুই আমার টিয়া চন্দনা, ঝোলা ভরে দিতাম ছোলা, ছোলা খেয়ে গেলি ভুইলা, ঝোলা ভরে দিতাম ছোলা, ছোলা খেয়ে গেলি ভুইলা, খেলি দিলি ভালোই করলি, খেলি দিলি ভালোই করলি, রাধা কৃষ্ণ নাম নিলি না তুই আমার টিয়া চন্দনা, আমার হৃদে গাঁথা মন ময়না তুই আমার টিয়া চন্দনা। এমন ধনীকে শহরে আছে তোকে রাখবে ধরে, এমন ধনীকে শহরে আছে তোকে রাখবে ধরে, ধরতে পারলে মেরে ধরে, ধরতে পারলে মেরে ধরে, কেড়ে নেব আর দেব না তুই আমার টিয়া চন্দনা, আমার হৃদে গাঁথা মন ময়না তুই আমার টিয়া চন্দনা। এরকম একটা সহজ সুর, সহজ গান তো সহজ কথার শেষের জন্য শ্রেষ্ঠ একটা উপকরণ হতে পারে, তাই না? তাই আর কথা বাড়ানোর কোনো মানেই হয় না। যা বললাম না, আজকে আমার সব থেকে আনন্দময় একটা এপিসোড আমি শ্যুট করতে চলেছি, এবং সেটাই হলো আমার প্রচণ্ড আনন্দ হলো। আর আমার মনে হয় যদি আনন্দ আমাদের মধ্যে হয়ে থাকে, সেই আনন্দ সঞ্চারিত হবে কোনো না কোনোভাবে আপনাদের মধ্যেও। কিন্তু কি করছেন বলুন তো, আপনারা এখনো সেভাবে সাবস্ক্রাইব করছেন না। আমাদের টাকা পয়সা তো দরকার, না হলে বংমেট বলেছে আমাকে আর গেঞ্জি দেবে না। তো বংমেট প্রচণ্ড ভালো গেঞ্জি বানায়, ওরা আমাদের যখন এপিসোড চলে ওরা প্রচুর বিজ্ঞাপন দেয়, দেখে গেঞ্জি যদি কেনার হয় কিনে নেবেন। আর আমি মাঝখানে একটা কথা বলি তোর, আমি জানি তোকে শেষ করতে হয় কিছু বলে। পডকাস্ট এখন খুব ইনথিং, তো সবাই করছে, কিন্তু সব জায়গায় গিয়ে এই আনন্দটা পাই না। আসলে যার সঙ্গে কথা বলছি সে মানুষটা কেমন, সে কতটা জানে, সে যাকে ইন্টারভিউ বলবো না, তার সঙ্গে কথা বলতে গিয়ে এই যে একটা আমাদের ওয়েভলেংথ ম্যাচ করে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমার এখানে এসে হলো, খুব ভালো লাগলো। সেই জন্যই আমিও আমার তরফ থেকেও দর্শকদের বলবো, প্লিজ ওর চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং ও এতই ভালো একজন, কি বলবো, নিজে মানুষ হিসেবেও, কাজের দিক থেকেও, এবং এত পড়াশোনা ওর, এত শিক্ষিত একটা ছেলে, যে ওর সঙ্গে আড্ডা মেরেও মন ভালো হয়ে যায়। তো সেই জন্যই বলছি, আপনারা অনেক নতুন কিছু পাবেন এই পডকাস্ট শুনে দেখে। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, দেরি করবেন। এটা আমি আমার তরফ থেকে বলে রাখলাম। ব্যাস, আর কি বলবো। ধন্যবাদ।